আচ্ছা, শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন। আপনি কি এখন একদম চুপচাপ পরিবেশে আছেন? যদি থাকেন তাহলে ভালোই, কারণ কিছু গল্প আছে যেগুলো শব্দে না, নীরবতায় বেশি ভয় দেখায়। আজকে ঘটনাটা প্রথমে শুনলে খুব সাধারণ মনে হবে, কিন্তু একটু একটু করে আপনি বুঝতে পারবেন এখানে কিছু ঠিকঠাক নেই। আপনি দেখছেন ভয়েড স্টেশন। এখানে আমরা এমন গল্প বলি যেগুলো শুনে মানুষ আলো জ্বালিয়ে ঘুমাতে যায়। আর যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা আজও কাউকে বলতে ভয় লাগে, তাহলে সেটা আমাদের জানাতে পারেন। আপনার গল্প পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আর এমন গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন প্রবেশ করি আজকের ঘটনায়। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। এই গল্পটি আমি শুনেছি আমার এক অত্যন্ত বিশ্বস্ত বড় ভাইয়ের কাছ থেকে। তার নাম আসিফ, ছদ্মনাম। আসিফ ভাই পেশায় একজন সাংবাদিক। নরসিংদীর একটি স্থানীয় অনলাইনের নিউজ পোর্টালে কাজ করেন। তিনি খুব বাস্তববাদী মানুষ। ভূতপ্রেতে বিশ্বাস করা তো দূরের কথা, এসব নিয়ে যারা মাতামাতি করে তাদের নিয়ে হাসি ঠাট্টা করেন তিনি। কিন্তু 2023 সালের সেই শীতের রাতগুলো তার জীবনকে এমনভাবে ওলটপালট করে দিয়েছে যে আজও রাত 3টা বাজলে তার কপালে ঘাম জমে। ঘটনাটা 2023 সালের শেষের দিকে, নভেম্বর মাস। হালকা শীত পড়তে শুরু করেছে। অফিসের কাজের সুবিধার জন্য আমি নরসিংদীর রেল লাইনের ঠিক পাশের একটা পুরনো দোতলা বাড়ির নিচতলা একটি ফ্ল্যাটে ভাড়া নিই। বাড়িটা একেবারে জরাজীর্ণ না হলেও এর ঘটনাটা বেশ অদ্ভুত। অনেকগুলো সরু গলি আর ছোট ছোট অন্ধকার কোণ। আশেপাশের লোকজন বাড়িটা নিয়ে কেমন জানি একটু কানাঘষা করত। চায়ের দোকানে বসে একদিন শুনছিলাম একজন বলছিল, ওই বাড়িতে রাতে আলো জ্বলে ঠিকই, কিন্তু মানুষ তো কেউ থাকে না। আমি এসব কথা কানে নিই। সাংবাদিকতার কাজে আমাকে প্রায় গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়, রিপোর্ট লিখতে হয়। তাই জনবসতিহীন নিরিবিলি পরিবেশটা আমার দরকার ছিল। ফ্ল্যাটে আমি একাই থাকতাম। আমার ঘরটা ছিল ঠিক রাস্তার দিকে, জানালার পাশে। জানালার পাশ দিয়ে রেল লাইনের পথ চলে গেছে। গভীর রাতে যখন মালবাহী ট্রেনগুলো বিকট শব্দ করে চলে যেত, তখন পুরো ঘরটা কেঁপে উঠত। সেদিন ছিল বাড়িতে ওঠার ঠিক 5ম দিন। ঘড়িতে তখন রাত 3:17। আমি ল্যাপটপে একটি সড়ক দুর্ঘটনার রিপোর্ট টাইপ করছি। পুরো বাড়িটা নিস্তব্ধ। শুধু আমার ল্যাপটপের কিবোর্ডের খটখট শব্দ আর বাইরে ছিজি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ আমার ফোনের ভাইব্রেশনে আমি চমকে উঠলাম। এই গভীর রাতে কী কল দেবে? ফোনটা হাতে নিয়ে দেখি স্ক্রিনে কোনো নাম্বার ওঠেনি। সেখানে বড় বড় অক্ষরে লেখা আননোন নাম্বার। আমি ভাবলাম হয়তো অফিসের কেউ কোনো জরুরি প্রয়োজনে কল দিয়েছে, অথবা কোনো ভুল কল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কোনো হ্যালো বা সালাম এলো না। একটা অদ্ভুত খসখসে শব্দ এলো, যেন কেউ প্লাস্টিকের উপর নখ দিয়ে আছড়ে কথা বলছে। আমি কয়েকবার বললাম, হ্যালো, কে বলছেন? ঠিক 3 সেকেন্ড পর ওপার থেকে খুব নিচু ফিসফিসে একটা গলা শোনা গেল। সেই স্বরটা মানুষের মতো হলেও তাতে কোনো প্রাণের স্পন্দন ছিল না। মনে হচ্ছিল অনেক দূর থেকে অন্ধকারে কোনো কুয়াশার ভেতর দিয়ে কেউ কথা বলছে। গলাটা বলল, লাইটটা বন্ধ করো, ও তোমার পেছনে দাঁড়িয়ে। কথাটা শোনার সাথে সাথে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। ফোনের লাইনটা কেটে গেল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার পেছনে পেছনে তো দেয়াল আর আলমারি। আমি খুব ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালাম। অন্ধকার ঘর, শুধু ল্যাপটপের নীলচে আলোয় ঘরের দেয়ালে অস্পষ্ট ছায়া তৈরি উঠছে। কেউ নেই। আমি একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে বোঝালাম, আসিফ, তুমি অতিরিক্ত কাজ করছো। কেউ হয়তো প্র্যাঙ্ক কল করেছে তোমাকে ভয় দেখানোর জন্য। কিন্তু আমার সেই যুক্তি বেশিক্ষণ টিকল না। ঠিক তখনই ঘরের একমাত্র টিউবলাইটটা হঠাৎ করে ফ্লিকার করতে শুরু করলো। টিক টিক টক করে একটা শব্দ হলো। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। ফিউজ উড়ে গেল, বাল্ব কেটে গেছে বলে আমি ভাবার চেষ্টা করলাম, কিন্তু মনের ভিতরে ভয়টা তখন চেপে ধরেছে। অন্ধকারে ল্যাপটপের স্ক্রিনটা একা জ্বলল। আমি ল্যাপটপটা বন্ধ করতে যাব, ঠিক তখনই অনুভব করলাম আমার ঘাড়ের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি কারো নিঃশ্বাস অনুভব করতে পারছি। তপ্ত নয়, বরং বরফ শীতল এক ধরনের বাতাস আমার চামড়ায় বিচ্ছে। একটা তীব্র পোড়া গন্ধ, যেন তার বা প্লাস্টিক পড়ে গেছে।
এমন একটা কটু গন্ধে ঘরটা ভরে উঠল। আমি অন্ধকারে হাত বাড়িয়ে দেয়ালের সুইচ বোর্ডের দিকে তাকালাম। হঠাৎ দেখলাম সুইচ বোর্ডের উপর একটা অস্পষ্ট নীলচে আগুনের ফুলিঙ্কো খেলে গেল। আর সেই আলোর ঝলকানিতে আমি আয়নায় একটা ছায়া দেখলাম, একটা মানুষের অবয়ব, কিন্তু তার সারা শরীর কালচে, যেন আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। আমার চিৎকার করার ক্ষমতা তখন ছিল না। হাত কাঁপতে কাঁপতে আমি ফোনটা আবার হাতে নিলাম। ঠিক 3:20 আবার সেই আননোন নম্বর থেকে কল এলো। ফোনটা ধরতেই এবার আর ফিসফিসিয়ে গলা নয়, একটা যান্ত্রিক কান্নার শব্দ শোনা গেল। আমি বুঝতে পারলাম এই বাড়িটা যতটা সাধারণ মনে হয়েছিল আসলে তা নয়। এর দেয়ালের ভেতরে অন্য কোনো জগৎ লুকিয়ে আছে, যা আমার আগমনে জেগে উঠেছে। অন্ধকারে সেই তীব্র পোড়া গন্ধ আর ঘাড়ের কাছে সেই বরফ শীতল নিঃশ্বাস আসিফ ভাই শরীরের প্রতিটি লোম খাড়া করে দিয়েছিল। ল্যাপটপের আলোটা নিভে যাওয়ার পর তিনি যেন এক আদিম অন্ধকারে ডুবে গেলেন। ফোনের ওপাশে সেই যান্ত্রিক কান্নার শব্দটা তখনও থামেনি। আসিফ ভাই ফোনটা কান থেকে সরিয়ে থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে টর্চটা চালা দেন। টর্চের আলোটা যখন দেয়ালের উপর পড়ল, আসিফ ভাই দেখলেন আয়নাটার দেখা সেই পোড়া অবয়বটা আর নেই, কিন্তু সুইচ বোর্ডের কাছে দেয়ালটা কেন জানি ভিজে আছে। একটা কালচে তেলের মতো তরল দেয়াল বেয়ে গড়িয়ে পড়ছে। তিনি দ্রুত পায়ে ঘরের মেইন সুইচের দিকে এগিয়ে গেলেন। তার মনে হচ্ছিল অন্ধকারের এই প্রতিটি কোণ থেকে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। মেইন সুইচটা ওপরে তুলতেই পুরো বাড়ির বিদ্যুৎ ফিরে এলো। ঘরটা আবার আলোয় ভরে উঠল। আসিফ ভাই হাঁপ ছাড়লেন, নিজেকে সান্ত্বনা দিলেন যে পুরনো বাড়িতে শর্ট সার্কিট হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই ফোন কল আর সেই ফিসফিসি আওয়াজ, এগুলো তার যান্ত্রিক ত্রুটি হতে পারে না। বাকি রাতটা তিনি আর ঘুমাতে পারলেন না। সকাল হতেই তিনি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করার চেষ্টা করলেন, কিন্তু রেল লাইনের ধারে মানুষগুলো কেমন জানি এড়িয়ে যেতে চায়। এক চায়ের দোকানদার শুধু এতটুকু বলল, আসিফ সাহেব, রাতে এই বাড়িতে একা না থাকাটাই ভালো, বাড়িটা একটু ভারী। পরদিন রাতে আসিফ ভাই ঠিক করলেন আজ রাত 3টা পর্যন্ত জেগে থাকবেন না। 3-2টার মধ্যেই সব কাজ গুছিয়ে লাইট অফ করে শুয়ে পড়লেন। কিন্তু ঘুম আসছিল না। কেন জানি তার মনে হচ্ছিল তার বিছানার নিচ থেকে একটা খড়খড় শব্দ আসছে, ঠিক যেন কেউ মেঝের নিচে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। সময়টা তখন ঠিক 3:17। আসিফ ভাইয়ের বুকের ধরফরানি বেড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই তার ফোনে বেজে উঠল আবার সেই আননোন নম্বর। আসিফ ভাই এবার কলটা ধরলেন না, কিন্তু ফোনটা বাজতেই থাকলো। 1বার, 2বার, 3বার, ফোনটা যেন থামছেই না। শেষ পর্যন্ত রাগের মাথায় ফোনটা রিসিভ করে তিনি চিৎকার করে বললেন, কে আপনি? কেন আমাকে ডিস্টার্ব করছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু ফোনের স্পিকারে ভেসে এলো একটা ভারী নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছিল কেউ একজন খুব কষ্ট করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, যেন তার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ করে সেই নিঃশ্বাসের সাথে মিশে গেল একটা অমানসিক হাসির শব্দ। ঠিক তখনই আসিফ ভাই লক্ষ্য করলেন তার জানালার কাছের ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। জানালার পর্দার একটু সরানো ছিল। টর্চের আলো ফেলতে তিনি দেখলেন জানালার কাছে মানুষের হাতের ছাপ, কিন্তু সেই হাতটা সাধারণ নয়। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো দিয়ে কেউ যেন কাচের আঁচড় কেটেছে। কিরকির কিরকির একটা হাড়হিম করা শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। আসিফ ভাই বিছানা থেকে উঠে জানালার দিকে যেতেই ফোনের ওপাশ থেকে সে কণ্ঠস্বর আবার ফিসফিস করে উঠল, জানালা খোলো না, ও বাইরে নেই, ও তোমার খাটের নিচে। আসিফ ভাই এক লাফে বিছানা থেকে নেমে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তার সারা শরীর ঘামছে। তিনি খুব ভয়ে ভয়ে খাটের নিচের অন্ধকারের দিকে তাকালে দেখলেন দুটো জলজলে চোখের মণি তাকে দেখছে। অন্ধকার থেকে একটা হাত ধীরে ধীরে খাটের বাইরে বেরিয়ে আসছে। হাতটা ঝলসানো, চামড়াগুলো ছুলে আছে, আর সেখান থেকে সেই একই পোড়া গন্ধ আসছে। আসিফ ভাই আর স্থির থাকতে পারলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে এলেন, কিন্তু বারান্দায় গিয়ে দেখলেন বাথরুমের কলটা নিজে থেকেই খুলে গেছে এবং সেখান থেকে পানির বদলে ঘন কালো রঙের একটা তরল বেরিয়ে আসছে। পুরো মেঝেটা সেই কালো তরলে ভরে যাচ্ছে। আসিফ ভাই বুঝতে পারলেন এই বাড়িতে তিনি একা নন। যে মারা গিয়েছিল সে তার চলে যাওয়ার চিহ্নগুলো এই বাড়ির প্রতিটি কোণায় রেখে গেছে। আর 3:17 হলো সেই সময় যখন এই বাড়ির দেয়ালগুলো কথা বলতে শুরু করে। নরসিংদী সেই রেল লাইনের ধারের বাড়িটি এখন আর আসিফ ভাইয়ের কাছে কেবল একটি ভাড়া বাড়ি নয়, বরং একটি জীবন্ত নরক হয়ে উঠেছে। বারান্দার মেঝেতে জমে থাকা সেই কুচকুচে কালো তরলটি ধীরে ধীরে তার পায়ের নিচে আসতে লাগলো। আসিফ ভাই লক্ষ্য করলেন সেই তরল থেকে পচা নোনা জল আর পড়ে যাওয়া মাংসের একটা উটকো গন্ধ বেরোচ্ছে। তিনি ভয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে রাতটা পার করার চেষ্টা করলেন। পুরো রাত আসিফ ভাই এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারেননি।
ভোরের আলো ফুটতেই তিনি সাহস সঞ্চয় করে বাথরুমের দিকে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তার চক্ষু চরম গাছ। রাতে সেই কালো তরল বা উচ্চে বড় পানি, কোনো চিহ্নই নেই সেখানে। মেঝে একদম শুকনো, তবে বাথরুমে বড় আয়নাটার ওপর বাষ্প জমে আছে, যদিও সেখানে কোনো গরম পানি ব্যবহার করা হয়নি। আসিফ ভাই কাপা হাতে আয়নার বাষ্পগুলো মুছলেন। আয়না পরিষ্কার হতে তিনি দেখলেন তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু ঘাড় ফিরিয়ে তাকালেই সেখানে কাউকে দেখা গেল না। আবার আয়নার দিকে তাকাতে দেখলেন আয়নার গায়ে সেই বাষ্পের উপর কেউ একজন আঙ্গুল দিয়ে অগোছালোভাবে রেখেছে, রান, পালাও। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লেখাটি পানির ফোঁটা দিয়ে নয়, বরং কালচে রঙে শুকনো রক্তের মতো কিছু একটা দিয়ে লেখা হয়েছে। আসিফ ভাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে ল্যাপটপ আর মোবাইল নিয়ে অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে তিনি তার এক সহকর্মীকে ঘটনাটি খুলে বললেন। সহকর্মীটি শুনে গম্ভীর হয়ে বলল, আসিফ, নরসিংদীর এই এলাকাটা আগে থেকে একটু অন্যরকম। ব্রিটিশ আমলের অনেক পুরনো বাড়ি আছে এখানে, কিন্তু তোমার ঘরটা একটু বেশি অদ্ভুত। তুমি কি আবার সেই নম্বরে কল করেছিলে? আসিফ ভাই মাথা নাড়লেন। তিনি ভয়ে ফোনের দিকে তাকাতেও পারছেন না। ঠিক তখনই অফিসে বসে থাকাকালীন তার ফোনে একটি মেসেজ এলো। প্রেপকের জায়গায় কোনো নাম্বার নেই, শুধু লেখা 317। মেসেজে লেখা ছিল, তুমি আজ রাতেও আসবে, আমি তোমার জন্য নতুন তার বিছিয়ে রেখেছি। আসিফ ভাই ঠিক করলেন আজ রাতে তিনি সেই বাড়িতে একা থাকবেন না, কিন্তু ভাগ্য যেন তার বিরুদ্ধেই ছিল। অফিসের কাজ তার ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেল। বন্ধুদের কাউকে ফোন করে পেলেন না। বাধ্য হয়ে তাকে সেই অভিশপ্ত ফ্ল্যাটে ফিরতে হলো। বাড়িতে ঢোকার পর তিনি লক্ষ্য করলেন ঘরের প্রতিটা কোণা থেকে এক ধরনের গুনগুন শব্দ আসছে। মনে হচ্ছে অনেকগুলো ইলেকট্রিক তার একসাথে শর্ট সার্কিট হচ্ছে। তিনি ভয়ের চোটে শোবার ঘরের লাইট জ্বালালেন না, ড্রয়িং রুমে একটা ছোট্ট বাতি জ্বালিয়ে বসে রইলেন। রাত যখন ঠিক 3:15 তখন জানালার বাইরে থেকে এক বিকট শব্দ এলো, যেন কেউ লোহার রড দিয়ে জানালার গ্রিল সজোরে আঘাত করছে। খ্যাচ খ্যাচ নোকের আঁচড় দেওয়ার শব্দটা এবার আরও তীব্র। মনে হচ্ছে কেউ একজন জানালার কাঁচটা ভেঙে ফেলার চেষ্টা করছে। আসিফ ভাই ফোনের টর্চ জ্বালিয়ে জানালার দিকে তাকাতেই দেখলেন জানালার গ্রিলগুলোর মাঝখান দিয়ে একজোড়া ছলছানো কালো হাত ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। হাতগুলোর কবজি পর্যন্ত চামড়া পরে হাড় বেরিয়ে আসছে, আর সেই হাড়ের ফাঁক দিয়ে নীল রঙের ইলেকট্রিক স্পার্ক বের হচ্ছে। ঠিক 3:17 আবার সেই কল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এক করুণ আর্তনাদ ভেসে এলো। খুব গরম চারপাশটা, খুব গরম, ওরা আমাকে বের হতে দিচ্ছে না। আসিফ ভাই এবার নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, তুমি কি? তুমি আমার কাছ থেকে কি চাও? ওপাশ থেকে উত্তর এলো, কিন্তু সেই কণ্ঠটি এবার আর ফিসফিসে নয়। সে ছিল এক ভয়ঙ্কর যান্ত্রিক কণ্ঠ। আমি এই দেয়ালের ভেতরেই আছি, তুমি যেখানে বসে আছো ঠিক তার নিচের মিটার আমার রক্ত শুকিয়ে আছে। আসিফ ভাই সোফা থেকে লাফিয়ে উঠলেন। তিনি লক্ষ্য করলেন তিনি যে দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন সেই দেয়ালটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে। দেয়াল থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি বুঝতে পারলেন এবারে ইলেকট্রিক লাইনের প্রতিটি তারের ভেতরে সেই মৃত সত্তাটি মিশে আছে। সে এখন আসিফ ভাইকে তার জগতে টেনে নিয়ে যেতে চায়। আসিফ ভাই সোফা থেকে ছিটকে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। দেয়াল থেকে বের হয়ে আসা সেই ধোঁয়া এক কুণ্ডলি পাকিয়ে ঘরের ছাদে জমেছে। সেই ধোঁয়ার গন্ধটা সাধারণ আগুনের ধোঁয়ার মতো নয়, ওটা ছিল অনেকটা মানুষের চুল আর কাঁচা মাংস পোড়ানোর মতো উৎকট। আসিফ ভাইয়ের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু ঘরের দরজাটা যেন অদৃশ্য কোনো শক্তিতে জ্যাম করে গেছে। আসিফ ভাই পাগলের মতো দরজার নব ঘোরাচ্ছিলেন, কিন্তু দরজা ইঞ্চি মাত্রও নড়ছিল না। ঠিক তখন তার পকেটে থাকা ফোনটা আবার কেঁপে উঠল। সে একই নাম্বার, আননোন নাম্বার। আসিফ ভাই এবার আর ভয় পেলেন না, বরং এক ধরনের মরিয়া জেদ থেকে কলটা রিসিভ করলেন। ফোনের ওপাশ থেকে কোনো কান্নার শব্দ এলো না। এবার শোনা গেল খুব স্থির কিন্তু বরফ শীতল একটা কণ্ঠ। সেই মানুষটা যেন খুব শান্তভাবে তার যন্ত্রণার কথা বলতে চাইছে। সে বলল, চিনতে পেরেছ? আমি এখানেই ছিলাম, তুমি আসার অনেক আগে। এই দেয়ালগুলোর ভেতরে আমার শেষ নিঃশ্বাসটা এখনও প্রতিধ্বনিত করে। তুমি যখন ল্যাপটপে লেখো আমি তোমার আঙুলের শব্দ শুনি, তুমি যখন ঘুমাও আমি তোমার শিয়রে বসে থাকি। আসিফ ভাই দেয়ালের দিকে তাকিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি? কেন এই বাড়িতে আটকে আছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ওপাশ থেকে উত্তর এলো, ক্ষতি তো আমি নিজেরই করেছিলাম। মিটারের ভেতরে যখন তারগুলো জট পাকিয়ে গিয়েছিল আমি শুধু চেয়েছিলাম আলো জ্বালাতে, কিন্তু নীল আগুনটা যখন আমার রক্তে ঢুকে গেল
আমি বুঝতে পারলাম অন্ধকারই আমার চিরস্থায়ী ঠিকানা। আমার ফোনটা আমার শেষ সম্বলটাকেও খুঁজে দেয়নি। ওটা যেখানে আছে আমি সেখানেই আছি। আসিফ ভাই লক্ষ্য করলেন কথাগুলো যখন ফোন দিয়ে আসছে তখন তার ঘরের দেয়ালগুলোতে ছোট ছোট ইলেকট্রিক স্পার্ক হচ্ছে। সেই স্পার্কগুলো মিলে এক ধরনের মানবাকৃতি তৈরি করার চেষ্টা করছে। নীল আলোর সেই অবয়বটা ধীরে ধীরে আসিফ ভাইয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। আসিফ ভাই চিৎকার করে বললেন, আমি তোমাকে সাহায্য করব, আমাকে শুধু বের হতে দাও। সেই কণ্ঠস্বরটি এবার মানুষের মতো কষ্ট নিয়ে বলল, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আমি তৃষ্ণার্ত। এই মিটার বক্সটা আমার গলার ওপর চেপে আছে, তুমি কি শুনতে পাচ্ছ? ওটা এখন ঘুরছে, টিক টিক টিক। আসিফ ভাই কান পাতলেন। ঘরের বাইরে বারান্দার কোণ থেকে সত্যি একটা খড়খড় শব্দ আসছে, মিটার ঘোরার শব্দ। কিন্তু অদ্ভুতকর হলো ঘরে কোনো ফোন বা লাইট জ্বলছিল না, তবুও মিটারটা এমন বেগে ঘুরছিল যেন পুরো বাড়ির সমস্ত বিদ্যুৎ সেখানে খরচ হচ্ছে। হঠাৎ আসিফ ভাইয়ের ফোনে থাকা সেই কলটি কেটে গেল এবং ফোনের স্ক্রিনে একটি ছবি ভেসে উঠল। কোনো গ্যালারি থেকে নয়, সরাসরি মেসেজ হিসেবে আসা একটি ছবি। ছবিটা ছিল অত্যন্ত ঝাপসা, যেন খুব দ্রুত বেগে নড়াচড়া করার সময় তোলা ছবি। কিন্তু আসিফ ভাই ভালো করে তাকিয়ে দেখলেন ওটা তারই ঘরের ছবি। ছবিতে দেখা যাচ্ছে আসিফ ভাই সোফায় বসে আছেন, আর তার ঠিক পেছনে একটা ঝলসানো হাত তার কাঁধের ওপর রাখা। ছবিটা দেখার সাথে সাথে আসিফ ভাই নিজের কাঁধে একটা প্রচণ্ড ভার এবং শীতলতা অনুভব করলেন। তিনি আয়নার দিকে তাকিয়ে দেখলেন তার সাদা গেঞ্জির ওপর একটা পোড়া হাতের ছাপ ছোট ফুটে আছে। সেই মুহূর্তে রেললাইন দিয়ে একটি ট্রেন তীব্র হুইসেল দিয়ে চলে গেল। সেই প্রচণ্ড শব্দে ঘরের জ্যাম হয়ে থাকা দরজাটা হুট করেই খুলে গেল। আসিফ ভাই কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে রাস্তায় বেরিয়ে এলেন। পেছনে শুনতে পেলেন ঘরের ভেতরের সবকটা লাইট একসাথে জ্বলে উঠে বিকট শব্দে ফেটে যাওয়ার আওয়াজ। রাস্তায় এসে তিনি এখন পেছনে ফিরে তাকালেন, দেখলেন বাড়ির মিটার বক্সটা থেকে নীল আগুন বের হচ্ছে, আর সেই আগুনের শিখার মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যা তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। আসিফ ভাই সেদিন রাতে আর ঘরে ফেরেননি। সারা রাত রেল লাইনের ধারের এক পরিচিত চায়ের দোকানে বসে কাটালেন। ভোরের আলো ফুটতেই তিনি সোজা চলে গেলেন বাড়ির মালিকের কাছে। বাড়ির মালিক রফিক সাহেব মানুষটা এমনিতে খুব অমায়িক, কিন্তু আসিফ ভাইয়ের ফ্যাকাশে মুখ আর পোড়াদাগের কথা শুনতেই তার চেহারাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। রফিক সাহেব প্রথমে সব অস্বীকার করতে চাইলেন, বললেন, আরে ভাই, পুরনো বাড়ি, ইলেকট্রিক লাইনে একটু ঝামেলা আছে, আপনি ভুল দেখছেন। কিন্তু আসিফ ভাই যখন নিজের গেঞ্জির থাকে লেগে থাকা সেই পোড়া হাতের দাগটা দেখালো, তখন রফিক সাহেব তার নিজেকে ধরে রাখতে পারলেন না। কাঁপা কাঁপা হাতে এক গ্লাস পানি খেয়ে তিনি বলতে শুরু করলেন, 5 বছর আগের কথা, 2018 সালের শেষের দিকে এই বাড়িতে ইলেকট্রিক কাজের জন্য এক মিস্ত্রি ডাকা হয়েছিল। ছেলেটার নাম ছিল রতন, খুব শান্তশিষ্ট ছেলে, একাই থাকতো। সেই রাতে বাড়ির মেইন লাইনে একটা বড় ধরনের জট লেগেছিল। রতন কাজ করতে করতে অনেক রাত করে ফেলেছিল। রফিক সাহেব থামলেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি বলে চললেন, আমি তখন বাড়িতে ছিলাম না। পরের দিন সকালে এসে দেখি পুরো বাড়ির মেন সুইচ ট্রিপ হয়ে আছে। নিচতলায় মিটার বক্সের কাছে রতনের লাশটা পড়েছিল। ওর সারা শরীর কালচে হয়ে গিয়েছিল। মেইন লাইনের হাই ভোল্টেজের তারগুলো ওর বুকের ওপর পেঁচিয়েছিল। ওর হাতে তখন ওর মোবাইল ফোনটা ধরা ছিল। মনে হয় কাউকে কল করার চেষ্টা করেছিল শেষ মুহূর্তে। আসিফ ভাই স্তব্ধ হয়ে শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তার মোবাইল ফোনটা কোথায়? রফিক সাহেব মাথা নিচু করে বললেন, সবচেয়ে অদ্ভুত ব্যাপার ওটাই। পুলিশ লাশ উদ্ধার করলেও রতনের সেই ফোনটা কোথাও পাওয়া যায়নি। লোকে বলে রতন মরার সময় ওকে কল দিচ্ছিল, কিন্তু সেই কলটা কার কাছে কী ছিল কেউ জানে না। ওই ঘটনার পর থেকেই বাড়ির মিটার বক্সে অদ্ভুত সব শব্দ হয়। কোনো ভাড়াটি 1 মাসের বেশি থাকতে পারে না। আসিফ ভাই বুঝতে পারলেন কেন রতন তাকে বারবার লাইট বন্ধ করতে বলছিল। রতন যখন মারা যায় তখন হাই ভোল্টেজ ইলেকট্রিকের শক খাওয়ার সময় হয়তো সে লাইটের সেই নীল শিখা সহ্য করতে পারছিল না। আর 3:15 থেকে 3:20 হলো সেই সময়টুকু যখন রতন মৃত্যুর সাথে লড়াই করছিল। বাড়ির মালিকের কাছ থেকে ফিরে আসিফ ভাই আবার সেই বাড়ির দরজায় দাঁড়ালেন। এবার তার ভয় একটু কম, বরং এক ধরনের করুণা কাজ করছিল রতনের ওপর। কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই তিনি দেখলেন তার ল্যাপটপটা নিচ থেকেই চালু হয়ে গেছে। স্ক্রিনে কোনো নিউজ রিপোর্ট নেই, বরং নোটপ্যাড ফাইল খোলা এবং সেখানে ইংরেজি টাইপ করা হচ্ছে, হি ফাউন্ড মি বাট হি ডিডেন্ট পিক ইট আপ। সে আমাকে খুঁজে পেয়েছিল কিন্তু তুলে নেয়নি। ঠিক তখন আসিফ ভাইয়ের মনে পড়ল রফিক সাহেব মিটারের কাছে লাশ পড়ে থাকার কথা বলেছিলেন, কিন্তু মিটার বক্সের নিচটা ছিল একটা সংকীর্ণ গর্তের মতো।
আসিফ ভাই এক মুহূর্ত দেরি না করে একটা টর্চ লাইট আর স্ক্রুড্রাইভার নিয়ে মিটার বক্সের কাছে গেলেন। মিটার বক্সের চারপাশের দেয়ালটা অস্বাভাবিক গরম। তিনি যখন স্ক্রুগুলো খুলে মিটার বক্সের নিচে কভারটা সরালেন, তখন ভেতর থেকে এক সাদা ধুলো আর মাকড়সার জালের মতো কিছু একটা চোখে পড়ল। ওটা একটা পুরনো স্মার্টফোন। স্ক্রিনটা মাঝখান দিয়ে ফাটা এবং পুরো বাড়িটা আগুনে পোড়া তামাটে রঙের হয়ে গেছে এবং পুরো বডিটা আগুনে পোড়া তামাটে রঙের হয়ে গেছে। ফোনের ব্যাটারিটা ফুলে 4 গুণ হয়ে আছে। আসিফ ভাই ফোনটা হাতে নিতে অনুভব করলেন তার শরীরের মধ্যে একটা সূক্ষ্ম বিদ্যুতের ঝটকা হয়ে গেল। ঠিক তখনই তার নিজের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা সেই আননোন নাম্বার। আসিফ ভাই যখন সেই পোড়া ফোনটি হাতে নিলেন, তখন তার হাতের তালু জ্বলে যাচ্ছিল। ফোনটি তপ্ত কয়লার মতো গরম ছিল, অথচ ওটাতে কোনো চার্জ থাকার কথা নয়। ঠিক সেই মুহূর্তেই তার নিজের ফোনটা বাজতে শুরু করলো। আসিফ ভাই এবার আর কোনো দ্বিধা না করে ফোনটা রিসিভ করলেন। ফোনটা কানে ধরতেই এবার আর কোনো ফিসফিস আওয়াজ নয়, বরং সরাসরি এক যন্ত্রণাদায়ক হাহাকার ভেসে এলো। রতনের কণ্ঠস্বরটা ছিল একদম স্পষ্ট, যেন সে আসিফ ভাইয়ের ঠিক পাশেই দাঁড়িয়ে কথা বলছে। তুলে নিয়েছো? ওটা আমার শেষ সম্বল ছিল। আমি কল দিয়েছিলাম, কিন্তু কেউ ধরেনি। আমি তো শুধু কাজটা শেষ করে বাড়ি যেতে চেয়েছিলাম। আসিফ ভাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দেখলেন তার হাতে সেই পোড়া ফোনটির স্ক্রিনটা হঠাৎ করে উজ্জ্বল নীল আলোয় জ্বলে উঠল। কোনো ব্যাটারি নেই, কোনো কানেকশন নেই, অথচ ফোনটা সজীব হয়ে উঠেছে। সেই ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলতে শুরু করলো। ভিডিওটি ছিল রতনের শেষ মুহূর্তের। আসিফ ভাই দেখলেন অন্ধকারের মাঝে রতন মিটার বক্সে কাজ করছে। হঠাৎ একটি তার থেকে আগুনের ফুলকি বের হলো এবং রতন ছিটকে দেয়ালের সাথে লেগে গেল। তার সারা শরীর দিয়ে নীল বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। রতন এক হাত নিয়ে দেয়ালে আঁকড়ে থাকার চেষ্টা করছিল, আর অন্য হাতে ফোনটা দিয়ে ডায়াল করছিল কার নাম্বার। স্ক্রিনে দেখা গেল রতন ডায়াল করছিল 999, কিন্তু কলটা কোনোদিন কানেক্ট হয়নি। রতন ফোনের ওপাশ থেকে বলল, দেয়ালের সুইচ বোর্ডের কাছে পোড়া দাগটা দেখেছ? ওটা শুধু পোড়া দাগ নয়, ওটা আমার আত্মার শেষ ছায়া। লাইট বন্ধ করো আসিফ, নীল আলোটা আমাকে পুড়িয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ির বিদ্যুৎ আবার চলে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আসিফ ভাই দেখলেন দেয়ালের শেষ সুইচ বোর্ডের কাছে একটি নীলচে আভা ফুটে উঠেছে। সে আলোর মাঝে তিনি দেখলেন একটি ছলছানো মানুষের আকৃতি দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসছে। তার চোখ নেই, শুধু নীল আগুনের দুটি গহ্বর। রতন তার ঝলসানো হাতটি আসিফ ভাইয়ের দিকে বাড়িয়ে দিল। আসিফ ভাই ভয়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু রতন বলল, ভয় পেও না, আমি শুধু চাই ওটা ওখান থেকে সরিয়ে দাও। মিটার বক্সের নিচে যে তারটা জট পাকিয়ে আছে, ওটা আমাকে টেনে ধরে রেখেছে। ওটা সরালে আমি মুক্তি পাবো। আসিফ ভাই দেখলেন মিটার বক্সের ভেতর থেকে একটি মোটা কালো তার সাপের মতো নড়াচড়া করছে। তারটি রতনের পোড়া হাতের অবয়বের সাথে মিশে আছে। আসিফ ভাই জানতেন এটি করা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু তিনি সাহসে ভর করে স্ক্রুড্রাইভার দিয়ে সেই জট পাকানো তারটি আলাদা করার চেষ্টা করলেন। যেমনটি তিনি তারটি দিয়ে স্পর্শ করলেন, সারা বাড়িতে একটা বিকট শব্দ হলো। মনে হলো কয়েক হাজার ভোল্টেজ বিদ্যুৎ একসাথে প্রবাহিত হচ্ছে। আসিফ ভাই দেখলেন রতনের সেই নীল অবয়বটি এখন তীব্রভাবে কাঁপছে। দেয়ালের সুইচ বোর্ড থেকে আগুনের ফুলকি বের হয়ে আসিফ ভাইয়ের গেঞ্জিতে এসে পড়ল। হঠাৎ আসিফ ভাইয়ের ফোনে রতনের নম্বর থেকে একটি অন্তিম মেসেজ এলো। লাইট বন্ধ হতেই বলেছিলাম, ওখানে আমার শরীরটা পড়েছিল, এবার আমি যেতে পারি। এক প্রচণ্ড ঝটকায় আসিফ সাহেব পেছনে ছিটকে ঘরের কোনায় গিয়ে পড়লেন। তার চোখের সামনে রতনের সেই নীল অবয়বটি ধোয়ার মতো মিলিয়ে গেল। মিটার বক্সের সেই ঘরঘর শব্দটি চিরকালের জন্য থেমে গেল। আসিফ ভাই লক্ষ্য করলেন তার হাতে সেই পোড়া ফোনটি এখন ছাই হয়ে গেছে। আসিফ ভাইয়ের যখন জ্ঞান ফিরল, তখন ভোরের প্রথম আলো জানালার গ্রিল দিয়ে ঘরে এসে পড়েছে। সারা শরীর ব্যথায় টনটন করছে, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। তিনি লক্ষ্য করলেন ঘরের ভেতরে সেই গোমট ভাবটা নেই, আর সেই পোড়া মাংসের উটকো গন্ধটা উধাও হয়ে গেছে। তিনি উঠে দাঁড়িয়ে মিটার বক্সের দিকে তাকালেন। সেখানে কোনো নীল আলো নেই কোনো ধোঁয়া। আসিফ ভাই এক মুহূর্ত দেরি না করে স্থানীয় থানায় যোগাযোগ করলেন। যদিও তিনি একজন সাংবাদিক, কিন্তু এই ঘটনাটি রিপোর্ট করার আগে এর আইনি এবং প্রযুক্তিগত সমাধান করা দরকার। পুলিশ এসে সেই পুরনো মিটার বক্সের নিচের গর্তটা পরীক্ষা করলো। সেখানে সত্যি রতনের সেই পুড়ে যাওয়া ফোনের কিছু অংশ আর একটা জট পাকানো তার পাওয়া গেল, যা দীর্ঘ 5 বছর ধরে শর্ট সার্কিট হয়ে আসছিল। পুলিশের টেকনিক্যাল টিম যখন ফোন নাম্বারটি ট্র্যাক করার চেষ্টা করলো, তার অবাক হয়ে দেখলো এই নম্বরটি 5 বছর আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সিম কার্ডটি কোনোভাবে সেই হাই ভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে এসে
একটি ইলেকট্রোমাইক গ্লোব তৈরি করেছিল, যার ফলে ঠিক 3:15 থেকে 3:20 মিনিটের মধ্যে যখনই ভোল্টেজ ওঠানামা করত, ওই ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে কল চলে যেত। বিজ্ঞান হয়তো এটিকে এক ধরনের যান্ত্রিক ত্রুটি বলবে, কিন্তু আসিফ ভাই জানেন সেই ফিসফিসে গলা আর সেই নীল আগুনের ছায়াটা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, ওটা ছিল এক অতৃপ্ত আত্মার শেষ আকুতি। পরদিন বাড়ির মালিক রফিক সাহেব দক্ষ ইলেকট্রিশিয়ান আনিয়ে পুরো বাড়ির ওয়্যারিং নতুন করে বদলেন। মিটার বক্সটি পুরোনো জায়গা থেকে সরিয়ে একদম বাইরের দেয়ালে বসানো হলো। সেই মিটার বক্স সরানোর সময় মিস্ত্রিরা দেয়ালের ভেতরে একটা জং ধরা তাবিজ আর রতনের একটি পাসপোর্ট সাইজের ছবি পায়। রতন হয়তো এটি তার সাথে রাখতো। আসিফ ভাই সেই ছবিটি যত্ন করে পকেটে নিলেন। সেই ঘটনার পর থেকে আর কোনো দিন আননোন কল আসেনি। 3:17 কোনো লাইট ফ্লিকার করেনি। জানালার কাছে সেই বিভীষিকাময় নখের আঁচড় চিরতরে থেমে গেল। নরসিংদী সেই বাড়িতে আসিফ ভাই আরও 1 বছর ছিলেন, কিন্তু সেই রাতের পর বাড়িটা একদম শান্ত হয়ে যায়। আসিফ ভাই এখন যখন রাতে রিপোর্ট লেখেন, তখন তার পেছনে তাকিয়ে কাউকে খোঁজেন না। তবে তিনি একটি নিয়ম মেনে চলেন। প্রতি বছর রতনের মৃত্যুর তারিখে তিনি স্থানীয় এতিমখানায় কিছু দান করেন এবং রতনের বিদ্রোহী আত্মার জন্য দোয়া করেন। আসিফ ভাই এখন অন্য একটি বাড়িতে থাকেন, কিন্তু আজও যখন কোনো পুরনো ইলেকট্রিশিয়ান মিটারের খড়খড় শব্দ শোনেন, তিনি থমকে দাঁড়ান। তিনি জানেন আমাদের চারপাশে এমন অনেক অমীমাংসিত রহস্য রয়ে গেছে যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। রতন হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু সেই পোড়া ফোনের স্মৃতি আজও আসিফ ভাইয়ের সাংবাদিক জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ব্রেকিং নিউজ হয়ে আছে। এই ঘটনার পর কেউ আর সেই জায়গায় আগের মতো থাকতে পারেনি। আপনার কাছে গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, ভালো লাগলেও ভালো না লাগলেও। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন, কারণ পরের ঘটনাটা আরও অদ্ভুত। আপনার জানা কোনো সত্য বা ভয়ঙ্কর গল্প থাকলে আমাদের পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। ঠিক আছে, আর সময় নষ্ট না করে চলুন ঢুকে পড়ি আমাদের পরবর্তী ঘটনায়। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আমার নাম সায়ান। আমি এবং আমার 2 ভাই জাওয়াদ ও রাফি একবার আমাদের গ্রামের বাড়িতে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলাম। সেই রাতের কথা বলতে গিয়ে আমার গলার স্বর আজও কেঁপে ওঠে। চলুন বেশি কথা না বলে সেই ঘটনায় প্রবেশ করি। গ্রামের নামটা আমি বলছি না, তবে জায়গাটা ময়মনসিংহের এক প্রত্যন্ত অঞ্চলে। আমার ছোট ভাই রাফিদ আর মেজো ভাই জাওয়াদকে নিয়ে আমি সেবার শীতের ছুটিতে নানি বাড়ি যাচ্ছিলাম। স্টেশনে নামতে নামতে আমাদের রাত 10টা বেজে গেল। নানা বাড়ি যাওয়ার মূল রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হয়, কিন্তু রেল লাইনের পাশ দিয়ে একটা মেঠো পথ আছে যা দিয়ে গেলে মাত্র 20 মিনিট সময় লাগে। গ্রামের বয়স্করা সবসময় বলতেন, রাতের বেলা এই রাস্তা দিয়ে যাস না, ওখানে বাঁশঝাড় আর আত্মাগুলো তৃষ্ণার্ত থাকে। আমরা শহরের ছেলে, এসব নিশিডাক বা ব্রহ্মদত্তের গল্প শুনে হো হো করে হেসে উড়িয়ে দিয়েছিলাম। ব্যাটারি চালিত টর্চটা জ্বালিয়ে আমরা 3 ভাই সেই ঘুটঘুটে অন্ধকারে মেঠো পথে পা বাড়ালাম। পথের 2 পাশে অগোছালো ঘন বাঁশবাগান। ঝিরঝিরে বাতাসে বাঁশগুলো যখন একে অপরের গায়ে ঘষা খাচ্ছিল, মনে হচ্ছিল যেন কয়েকশো মানুষ একসাথে ফিসফিস করে কথা বলছে। ঠিক 5 মিনিট হাঁটার পর আমার টর্চের আলো একটা অদ্ভুত জিনিসের ওপর পড়ল। রাস্তার ঠিক মাঝখানে একটা বিশাল মোটা বাঁশ ধনুকের মতো বেঁকে মাটির সাথে লেগে আছে। সাধারণত বাঁশ এভাবে বাঁকে না, যদি না কেউ সেটাকে জোর করে ধরে রাখে। রাফিদ একটু চঞ্চল, সে বলল, দেখো কুজু ভাই আমাদের স্বাগত জানাচ্ছে। আমি ওকে থামালাম। কেন জানি আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। আমরা যখন সেই বেঁকে থাকা বাঁশটা ডিঙিয়ে ওপাশে গেলাম, ঠিক তখনই বাতাসের শব্দটা বেড়ে গেল। ফিসফিসানিটা এখন স্পষ্ট চিৎকারের মতো পরিণত হলো, যদিও কোনো কথা বোঝা যাচ্ছিল না। জাওয়াদ হঠাৎ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। শাহিন ভাই, পেছনে তাকাতো, জাওয়াদ ফিসফিস করে বলল। আমি টর্চটা ঘোরালাম। আমাদের পেছনে শুধু কুয়াশা আর অন্ধকার, কিন্তু টর্চের আলো যখন মাটির ওপর পড়লো, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমরা 3 জন হাঁটছি, কিন্তু ভেজা ধুলোয় পায়ের ছাপ পড়ছে 4 জনের। সেই চতুর্থ জোড়া পায়ের ছাপ আমাদের একদম পেছনে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ছাপগুলো বড় বড়, আর পায়ের আঙুলগুলো মনে হচ্ছিল কেউ মাটির ভেতরে গেঁথে দিয়েছে। রাফিদ তখনও কিছু খেয়াল করেনি, সে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। আমরা দৌড়ে ওর কাছে গেলাম, গিয়ে দেখি
সেই একই বাঁকানো বাসটা আবার আমাদের সামনে, অথচ আমরা সেই পেছনে ফেলে এসেছি 2 মিনিট আগে। আমি টর্চ দিয়ে ভালো করে বাসটার দিকে তাকালাম। এবার দেখলাম বাসটার গায়ে সরু সরু লম্বা সুতোর মতো কিছু একটা লেগে আছে। ওগুলো সুতো নয়, ওগুলো মানুষের লম্বা চুল, যেন কি ওই বাসটার সাথে ঝুলেছিল কিছুক্ষণ আগে। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটা খিলখিল হাসি ভেসে এলো। আওয়াজটা কোনো বাচ্চার নয়, আবার কোনো বৃদ্ধারও নয়। ওটা ছিল অনেকটা চেরা বাঁশ ঘষার মতো কর্কশ। আমি উপরে তাকাতে দেখলাম কুয়াশার আড়ালে বাঁশের মগডালে কোনো একটা ছায়া ঝুলে আছে। তার পা দুটো আমাদের দিকে, কিন্তু মাথাটা উপরের দিকে উল্টো করে ঘুরছে। আমাদের টর্চের আলোটা কাঁপতে শুরু করলো। রাফিদ ভয়ে আমার জামা খামচে ধরলো। আমি বুঝতে পারলাম আমরা কেবল পথ হারাইনি, আমরা এক জগতের সীমানায় ঢুকে পড়েছি, যেখান থেকে মানুষের সচরাচর ফেরে না। রাতে সেই হিমশীতল নিস্তব্ধতাকে চিরে যখন সেই বিকট চেরা বাঁশ ঘষার মতো হাসিটা ভেসে এলো, আমাদের শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গেল। সেই চতুর্থ ধরা পায়ের ছাপ আর বাঁশের ডগায় ঝুঁকে থাকা সেই বীভৎস উল্টো মুখটা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে আমরা কোনো সাধারণ বিপদে নেই। ময়মনসিংহে সেই অন্ধকার বাঁশবাগানটা যেন হঠাৎ করে জীবন্ত হয়ে উঠেছে, আর আমরা 3 ভাই তার পাকস্থলিতে আটকে পড়েছি। আমরা যখন দেখলাম সেই একই বাঁকানো বাসটা আবার আমাদের সামনে হাজির হয়েছে, তখন আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমরা একটা ভৌতিক গোলকধাঁধায় আটকে পড়েছি। জাওয়াদ আর রাফিদ ভয়ে আমার 2 হাত শক্ত করে ধরে আছে। আমি টর্চটি দিয়ে চারপাশ দেখার চেষ্টা করলাম, কিন্তু কুয়াশা এখন এতটাই ঘন হয়ে এসেছে যে মাত্র 3 হাত দূরের জিনিসটাই দেখা যাচ্ছে না। টর্চের আলোটা সেই কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে আমাদের দিকেই ফিরে আসছিল। শায়ান ভাই, আমরা কি এখান থেকে বের হতে পারবো না? রাফিদের কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। ও আমাদের মধ্যে সবচেয়ে ছোট, মাত্র 12 বছর বয়স। ওর কান্না শুনে আমার নিজের ভেতরেও দলা পাকানো ভয়টা আরও বেড়ে গেল। আমি সাহস সঞ্চয় করে বললাম, ভয় পাস না, আমরা সোজা হাঁটতে থাকবো, কোনো দিকে তাকাবো না, শুধু সোজা। আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার আমি লক্ষ্য করলাম আমাদের পায়ের শব্দের সাথে অন্য একটা শব্দ মিশে আছে, খস খস খস। শুকনো বাঁশপাতার উপর দিয়ে কেউ একজন আমাদের ঠিক পেছনে পেছনে আসছে। আমি যখন দ্রুত হাঁটছি, সে শব্দটাও দ্রুত হচ্ছে। আমি যখন থামছি, সে অদৃশ্য প্রতীকও থামছে। তবে ঠিক 1 সেকেন্ড পর যেন সে খুব সচেতনভাবে আমাদের প্রতি একটি পদক্ষেপ নকল করছে। হঠাৎ জাওয়াদ একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি ওকে টান দিয়ে বললাম, থামনি কেন, হাট। কিন্তু জাওয়াদ নড়ল না। ও এক দৃষ্টিতে পাশের একটা ঘন বাঁশঝাড়ের দিকে তাকিয়ে আছে। আমি টর্চের আলোটা সেখানে ফেলতেই দেখলাম একটা সরু বাঁশ মাটির খুব কাছাকাছি ঝুলে আছে, আর সেই বাঁশের ডগা থেকে কয়েকটা লম্বা কুচকুচে কালো চুল ঝুলছে। জাওয়াদ হঠাৎ বিড়বিড় করে বলতে শুরু করলো। ওর গলার স্বরটা বদলে গেছে, কেমন জানি গম্ভীর ওর খসখসে। ও যা বলছিল তা কোনো পরিচিত ভাষা নয়। ও বলছিল, মাটি চায় না, বাতাস চায় না, শুধু রক্ত আর হাড়ের বাঁশি চায়। জাওয়াদ, কি বলছিস এসব? আমি ওকে জোরে একটা ঝাঁকুনি দিলাম। জাওয়াদ আমার দিকে তাকালো। ওর চোখের মণিপুর যেন কুয়াশার মতো সাদা হয়ে গেছে। ও আমাকে চিনতে পারছে না। ও আবার সেই অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে করতে হুট করে বনের আরও গভীরে দৌড় দিল। আমি আর রাফিদ চিৎকার করে ওর পেছু পেছু দৌড়ালাম, কিন্তু এই ঘন বাঁশবাগানের পথ চলা অসম্ভব। চারদিকে তীক্ষ্ণ বাঁশের কঞ্চি আমাদের শরীরে বিচ্ছে, জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে আমরা একটা ছোট ফাঁকা জায়গায় এসে থামলাম। সেখানে জাওয়াদকে দেখা যাচ্ছিল না, কিন্তু সামনে যা দেখলাম তাতে আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সেখানে কয়েকটা বাঁশ মাটির দিকে ধনুকের মতো বেঁকে আছে, আর প্রতিটি বাঁশের ডগায় একটা করে মাটির সরা ঝুলছে। প্রতিটি সরায় লাল রঙের কি যেন একটা তরল চিকচিক করছে। গন্ধটা আসতেই বমি করে ফেললাম। ওটা ছিল টাটকা মানুষের রক্তের গন্ধ। হঠাৎ রাফিদ আমার জামা টেনে হ্যাঁচকা টান দিল। ভাইয়া, ওপরের দিকে তাকাও। আমি ভয় পেয়ে ওপরের দিকে তাকালাম। দেখলাম জাওয়াদ একটা বিশাল উঁচু বাঁশের মগডালে দাঁড়িয়ে আছে। ওর শরীরটা দুলছে, যেন কোনো অদৃশ্য সুতো থেকে ওকে নাচাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল জাওয়াদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা। দীর্ঘকার হাড় জিরিজির একটা সত্তা জাওয়াদের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সত্তাটির মুখ নেই, শুধু একটা হা করা গর্ত। সেখান থেকে নীলচে ধোঁয়া বের হচ্ছে। সত্তাটি জাওয়াদের কানের কাছে মুখ নিয়ে সেই একই চেনা গলার হাসিটা হাসলো। জাওয়াদ এবার উপর থেকে আমাদের দিকে তাকিয়ে সেই সাদা চোখ দিয়ে হাসতে শুরু করলো। তার হাসিটা আর জাওয়াদের মতো নেই,
ওটা এখন সেই বাঁশবাগানের তৃষ্ণার্ত অর্থাৎ চিৎকারের মতো পরিণত হচ্ছে। আমি বুঝতে পারলাম জাওয়াদ আর নিজের নিয়ন্ত্রণে নেই। সেই নিশিটা ওকে সম্মোহিত করে ফেলেছে। রাফিদ তখন ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। ঠিক সেই মুহূর্তে বনের গভীর থেকে শাঁসা করে বাতাস বাইতে শুরু করলো। সেই প্রতিটি বাঁশ একসাথে বেঁকে কাঁপাকাঁপি শুরু করে দিল, যেন মাটির দিকে নুয়ে এলো, যেন তারা আমাদের সেজদা দিচ্ছে। না, তারা সেজদা দিচ্ছে না, তারা আমাদের চারপাশ থেকে ঘিরে এক জীবন্ত খাঁচা তৈরি করছে। আমাদের সেই সাদাটে চোখ আর বাঁশের ডগায় দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটি আমাদের অস্তিত্বকেই নাড়িয়ে দিয়েছিল। সায়ান বুঝতে পারছিল সময় তাদের হাতে খুব কম। নিচে রক্তমাখা সারাগুলো থেকে এক ধরনের ভ্যাবসা গন্ধ তীব্র হয়ে উঠছে, যা মাথা ঝিমঝিম করিয়ে দিচ্ছে। যাওয়াদের সেই অমানসিক হাসিটা পুরো বাঁশবাগান জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি আর রাফিদ নিচে দাঁড়িয়ে অসহায়ের মতো ওপরের দিকে তাকিয়েছিলাম। টর্চের আলোটা জাওয়াদের উপর স্থির রাখার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার হাত কাঁপছিল। জাওয়াদের পেছনে দাঁড়িয়ে থাকা সেই দীর্ঘকার ছায়াটা এবার তার লম্বা আর জিজিরে আঙুলগুলো দিকে জাওয়াদের চুল ধরে টান দিল। জাওয়াদের মাথা ঝটকা দিয়ে পেছনের দিকে হেলে পড়লো, যেন ওর ঘাড়ের হাড়গুলো এখনই মরমর করে ভেঙে যাবে। জাওয়াদ, নেমে আয়, নিচে তাকা আমাদের দিকে। আমি গলায় আমার সমস্ত জোর দিয়ে চিৎকার করলাম, কিন্তু জাওয়াদের কানে আমার কোনো কথা পৌঁছালো না। ও তখন এক ঘোরের মধ্যে। হঠাৎ করে চারপাশের বাঁশগুলো আবার সেই অদ্ভুত মর্মর শব্দ করতে শুরু করলো। মনে হচ্ছিল যেন হাজার হাজার শুকনো হাড় একসাথে ভাঙা হচ্ছে। আমি খেয়াল করলাম যে বাঁশগুলো মাটির দিকে ধনুকের মতো নুয়েছিল সেগুলো ধীরে ধীরে সোজা হতে শুরু করেছে, আর প্রতিটা বাঁশ সোজা হওয়ার সময় এক ধরনের আর্তনাদ বের হচ্ছে, যা বাতাসের শাসা শব্দের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। এটাই হয়তো বড়রা বলতেন বাঁশের কান্না। রাফিদ তখন আমার গায়ের সাথে একদম সেটে দাঁড়িয়ে আছে, আর আমি অনুভব করতে পারছিলাম ওর ছোট শরীরটা জ্বরের রোগীর মতো কাঁপছে। ও হঠাৎ ফিসফিস করে বলল, ভাইয়া, ওই দেখো, মাটি সরাগুলো নড়ছে। আমি নিচে তাকালাম। রক্তের মতো লাল তরলে ভরা সেই সরাগুলো এখন একা একাই দুলছে, আর সেই তরলের ওপর থেকে হালকা বাষ্প উঠছে। হঠাৎ একটা সরা উল্টে গেল এবং সেই লাল তরলটা মাটির উপর পড়তে সাথে সাথে সেখান থেকে এক ঝাঁক পোকা বেরিয়ে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। পোকাগুলো দেখতে ছোট হলেও তাদের ডানা ঝটকানোর শব্দ ছিল ধাতব। আমি ভয় পেয়ে রাফিদকে বললাম, রাফিদ, সরে আয়, আমার হাত ছাড়িস না একদম। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড দমকা হাওয়া বইল। কুয়াশা এতটাই ঘন হয়ে এলো যে আমি নিজের হাতটাই দেখতে পাচ্ছিলাম না। আমার হাত থেকে রাফিদের ধরা জামার কাপড়টা এক হ্যাটকা টানে ছুটে গেল। আমি পাগলের মতো হাত নাড়লাম। রাফিদ, রাফিদ, কোথায় তুই? আমি চিৎকার করতে লাগলাম। কুয়াশার ওপার থেকে রাফিদের গলার স্বর ভেসে এলো, কিন্তু সেটা মনে হলো অনেক দূর থেকে আসছে। ভাইয়া, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, ওই দেখো, বাসগুলো আমাকে ডাকছে। আমি টর্চটা এদিক ওদিক ঘোরালাম। কুয়াশার আড়াল দিয়ে আমি দেখলাম একটা বেঁকে থাকা বাঁশ রাফিদের কোমরের সাথে পেঁচিয়ে ওকে মাটির ওপর দিয়ে টেনে হিচড়ে বনের গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। রাফিদ হাত পা ছুটছিল, কিন্তু সেই বাঁশের শক্তি ছিল অকল্পনীয়। আমি রাফিদের দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু তখনই ওপর থেকে একটা ভারী কিছু আমার কাঁধের ওপর পড়লো। আমি আর্তনাদ করে মাটিতে পড়ে গেলাম। ওপর থেকে জাওয়াদ লাফ দিয়ে আমার ওপর পড়ছে। ওর গায়ের গন্ধটা এখন একদম সেই পচানোনা পানির মতো। জাওয়াদ আমার গলা চেপে ধরলো। ওর শক্তি তখন কোনো মানুষের মতো নয়। ওকে জিতে দে, সায়ান, জাওয়াদ আমার কানে কানে ফিসফিস করলো। সে শহরটা জাওয়াদের নয়, ওটা সেই বাঁশবাগানের প্রেতাত্মার। 3 জন এসেছিস, একজনকে তো এখানেই শিকড়ে জড়াতে হবে। রাফিদের রক্ত কচি ওই বনের নতুন কাণ্ড হবে। আমি জাওয়াদের হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর আঙুলগুলো লোহার মতো শক্ত হয়ে আমার গলায় বসে যাচ্ছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। আমি দেখলাম দূরে রাফিদকে সেই বাঁশটা টেনে উপরের দিকে তুলছে। রাফিদ এখন মাটির ওপরে নেই, ও শূন্যে ঝুলছে, আর ওর পায়ের নিচে সেই রক্তমাখা সরাগুলো আবার গোল হয়ে সাজানো হচ্ছে। বনের প্রতিটি বাঁশ এখন একসাথে কাঁপছে। মনে হচ্ছে যেন পুরো বনটা একটা অশুভ উৎসবে মেতেছে। জাওয়াদ আমার উপর বসে দৃষ্টিতে উপরের দিকে তাকাচ্ছিল, আর ওর মুখ দিয়ে নীল রঙের লালা গড়িয়ে পড়ছিল। আমি জানতাম আর কয়েক মুহূর্তের মধ্যে রাফিদ এই বাঁশগুলোর ভেতরে হারিয়ে যাবে চিরতরে। হঠাৎ আমার পকেটে থাকা নানার দেওয়া সেই পুরনো তাসবিটা কথা মনে পড়লো। তিনি বলেছিলেন, বিপদে পড়লে এটা হাতে রাখিস। আমি সর্বশক্তি দিয়ে এক হাত মুক্ত করে পকেটে থেকে তাসবিটা বের করে জাওয়াদের কপালে ছোঁয়ালাম। মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকার দিয়ে জাওয়াদ আমার ওপর থেকে ছিটকে পড়লো। ও শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম, কিন্তু রাফিদের আর্তনাদ এখন অনেক উপর থেকে ভেসে আসছে। ও তখন সেই বাঁশবাগানের সবচেয়ে উঁচু বাঁশটির ডগায় ঝুলে আছে, আর চারপাশ থেকে শত শত কালো ছায়া ওকে ঘিরে ধরেছে। রাফিদের সেই করুণ আর্তনাদ যখন বাঁশবাগানের মগডাল থেকে ভেসে আসছিল,
আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে নিচ্ছে। যাওয়ার তাসবি ছোঁয়ানোর পর মাটিতে পর ছটফট করছিল। ওর শরীর থেকে বের হওয়া সেই নীলচে ধোয়া কুয়াশার সাথে মিশে যাচ্ছিল। কিন্তু রাফিদ এখন যোজন যোজন উপরে, যেখানে মানুষের হাত পৌঁছানো অসম্ভব। আমি টর্চের আলোটা উপরের দিকে ফেললাম। দেখলাম রাফিদকে যে বাঁশটা টেনে তুলেছে সেটা সাধারণ কোনো বাঁশ নয়। ওটা ছিল পুরো বাগানের কেন্দ্রে থাকা একমাত্র কুচকুচে কালো রঙের একটি বাঁশ, যার গায়ে কোনো পাতা নেই, আছে শুধু অসহ্র তীক্ষ্ণ কাঁটা। রাফিদ সেই বাঁশের ডগায় ঝুলে আছে, আর সেই বাঁশের কাঁটাগুলো ওর জামা ভেদ করে ওর কচি শরীরে বিচ্ছে। রাফিদের রক্ত ফোটায় ফোটায় নিচে থাকা সেই মাটির সরাগুলোতে পড়ছে। আমি বুঝতে পারলাম এই বাঁশবাগানটা কোনো প্রাকৃতিক বন নয়, এটি একটি রক্ত পিপাসু ক্ষেত্র। প্রতিটি সরায় রক্ত জমা হওয়া মানে এই বনের আত্মাগুলো আরও শক্তিশালী হওয়া। রাফিদ যত রক্ত ঝরাবে, বন তত বেশি আমাদের চারপাশ থেকে চেপে ধরবে। হঠাৎ জাওয়াদ মাটি থেকে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন স্বাভাবিক হয়নি, কিন্তু ওর কণ্ঠস্বরে এবার এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছে। ও জরাজীর্ণ গলায় বলল, শাহেন ভাই, ওরা রাফিদকে ছাড়বে না। এই যে মাঝখানের এই কালো বাঁশটা দেখছিস, এটা হলো এই বনের মা গাছ। বহু বছর আগে এক মহিলা এই বাগানে পুড়ে মারা গিয়েছিলেন। তার হাড় থেকেই এই কালো বাঁশটার জন্ম। উনি শুধু রক্ত চেতেন। আমি পাগলের মতো সেই কালো বাঁশটা ধরে ঝাঁকাতে লাগলাম, কিন্তু ওটা ছিল বরফ শীতল এবং পাথরের মতো শক্ত। আমি যখন ওটাতে হাত দিলাম, অনুভব করলাম আমার হাতের তালুর চামড়া সেই বাঁশের গায়ে আটকে যাচ্ছে, যেন ওটা আমার শরীর থেকে জীবন শুষে নিতে চাইছে। ঠিক তখন সেই কুয়াশার আড়ালে থেকে সেই বিকট ছায়াটি আবার সামনে এলো। এবার আমি তাকে স্পষ্ট দেখলাম। 10 ফুট লম্বা এক হাড় জিজিরে সত্তা, যার সারা শরীরে বাঁশের কঞ্চির মতো অজস্র ছিদ্র। সে তার হাড়ের মতো আঙুল দিয়ে রাফিদকে নির্দেশ করে বলল, রক্তের বদলে রক্ত। যদি কচি প্রাণ বাঁচাতে চাস, তবে এই মা গাছের গোড়ায় তোর নিজের হাতের রক্ত ঢালতে হবে। জীবনের বদলে জীবন, তবেই এই বাগান তোদের ফেরার পথ দেবে। আমি রাফিদের দিকে তাকালাম। ও এখন আর চিৎকার করতে পারছে না। ওর শরীর নিস্তেজ হয়ে আসছে। আমি জানলাম আর কয়েক মিনিট দেরি হলে রাফিদ শেষ হয়ে যাবে। আমি জাওয়াদকে দিকে তাকিয়ে বললাম, জাওয়াদ, রাফিদকে ধরে রাখিস যদিও নিচে পড়ে। আমি আমার পকেট থেকে সেই ছোট ছুরিটা বের করলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু রাফিদের ম্লান মুখটা মনে পড়তেই আমি সব ভয় ভুলে গেলাম। আমি আমার বাম হাতে তালুতে গভীর পৌঁছে দিলাম। টকটকে লাল রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসলো কালো বাঁশের গোড়ায়। রক্তের ছোঁয়া পেতেই পুরো বাঁশবাগান এক প্রচণ্ড কম্পনে কেঁপে উঠল। সেই কালো বাঁশটি যেন তৃষ্ণার্ত পানির মতো কাঁপতে কাঁপতে আমার রক্ত চুষে নিতে লাগলো। আর সাথে সাথে উপর থেকে রাফিদের ধরে রাখা সেই ডালগুলো শিথিল হয়ে এলো। রাফিদ ওপর থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু জাওয়াদ ঝাঁপিয়ে পড়ে ওকে ধরে ফেললো। কিন্তু বিভীষিকা সেখানেই শেষ হলো না। আমার রক্ত পান করার পর সেই মা বাঁশ থেকে এক ধরনের অমানসিক গর্জন বের হলো। আমি দেখলাম আমার কাটা হাত থেকে রক্ত আর থামছে না, বরং সেই বাঁশটা চুম্বকের মতো আমার রক্ত টেনে নিচ্ছে। আমার মাথা ঘুরতে শুরু করলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। ঠিক তখন আমি দেখলাম মাটির নিচে থাকা সেই কয়েকশো সরা থেকে মৃত আত্মাদের ছায়াগুলো বেরিয়ে আসছে। তারা আমাদের ঘিরে এক চক্র তৈরি করলো। তারা শাসা শব্দে বলতে লাগলো, একবার স্বাদ পেয়েছি, এবার পুরোটা চাই, তোদের কাউকে ফিরতে দেব না। জাওয়াদ রাফিদকে নিয়ে উঠে দাঁড়ালো। ও দেখলো আমি জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছি। জাওয়াদ তখন একটা মরিয়া সিদ্ধান্ত নিল। ও জানতো এই বনের রহস্য এই কালো বাঁশটার গোড়ায় লুকানো। ও চিৎকার করে বলল, শাহেন ভাই, চোখ খোলো, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমার রক্ত যখন সেই কালো বাঁশের গোড়ায় জমা হচ্ছিল, তখন পুরো বাগানটা যেন এক নরকে উল্লাসে মেতে উঠল। আমার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। অতিরিক্ত রক্তক্ষরণে চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছিল। কিন্তু সেই মরণ ফাঁদের মাঝখানে দাঁড়িয়ে জাওয়াদ হঠাৎ এক অমানসিক কাণ্ড করে বসলো। সে রাফিদের এক পাশে সরিয়ে রেখে সেই কালো বাঁশটা 2 হাতে জড়িয়ে ধরল। কুয়াশার ভেতর থেকে সেই দীর্ঘকার ছায়া মানুষটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখহীন অবয়ব থেকে এক ধরনের হিসির শব্দ বের হচ্ছিল। সে জাওয়াদের দিকে তাকিয়ে হাতটি প্রসারিত করলো। জাওয়াদ তখন সেই কালো বাঁশের সাথে লেপ্টে আছে। ওর শরীরের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে। আমি ঝাপসা চোখে দেখলাম জাওয়াদ সেই বাঁশের সাথে একীভূত হয়ে যাচ্ছে। জাওয়াদ, সরে আয়, ওটা তোকে গিলে খাবে। আমি তীক্ষ্ণ স্বরে চিৎকার করে চেষ্টা করলাম, কিন্তু জাওয়াদের কোনো সাড়া নেই। সেই ছায়া মানুষটি এবার জাওয়াদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগলো, তোর ভাই রক্ত দিয়েছে, তুই তো শরীরটা দে। এই বাগান পাহারাদার দরকার, তুই হবি আমাদের নতুন প্রহরী। জাওয়াদের শরীরটা এক অদ্ভুত কম্পনে কাঁপতে শুরু করলো। আমি দেখলাম জাওয়াদের হাত আর পায়ের নখগুলো মর্মর শব্দ করে বড় হচ্ছে, আর সেগুলো বাঁশের কঞ্চির মতো তীক্ষ্ণ হয়ে যাচ্ছে। ওর চামড়া ধীরে ধীরে ধূসর হয়ে খসখসে হয়ে উঠলো, ঠিক সেই বাঁশগুলোর মতো। জাওয়াদের চোখ দুটো আবার সেই সাদা কুয়াশার মতো হয়ে গেল। ও আর আমার ভাই জাওয়াদ নেই।
ও এখন সেই অভিশপ্ত বনের একটা অংশ হয়ে উঠেছে। রাফিদ তখন মাটিতে পড়ে কাঁপছিল। ও ডুকরে কেঁদে উঠে বলল, সায়ান ভাই, জাওয়াত ভাই, ওরা নিয়ে যাচ্ছে, আমাদের বাঁচাও। আমি আমার সবটুকু শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমার কাঁথা হাতটা তখন রক্তে ভেজা। হঠাৎ আমার মনে পড়লো নানার সেই তাজবিটার কথা, যেটা কিছুক্ষণ আগে জাওয়াতকে বাঁচিয়েছিল। আমি পকেট থেকে তাজবিটা বের করে সেই ছায়া মানুষটির দিকে ছুঁড়ে মারলাম। তাজবিটা ছায়া মানুষটির গায়ে লাগার সাথে সাথে এক বিশাল বৈদ্যুতিক ঝটকার মতো শব্দ হলো। সেই সত্তাটি যন্ত্রণায় এক অমানবিক চিৎকার শুরু করলো। সেই চিৎকারে বাগানের প্রতিটি বাঁশ একসাথে তুলতে শুরু করলো। ছায়া মানুষটি ধোয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু জাওয়াত তখন সেই কালো বাঁশের সাথে আটকে আছে। আমি টলতে টলতে জাওয়াদের কাছে গেলাম। আমি দেখলাম জাওয়াদের বুক থেকে ছোট ছোট বাঁশের কঙ্কুর বেরিয়ে আসছে। ও যন্ত্রণা ছটফট করতে শুরু করলো, কিন্তু ওর হাতে সেই বাঁশের চেয়ে চুম্বকের পরিমাণ বেশি। ও যন্ত্রণা ছটফট করছে, কিন্তু ওর হাত দুটো সেই বাঁশের গায়ে চুম্বকের মতো লেগে আছে। জাওয়াত কষ্টে চোখ মিলে আমার দিকে তাকালো। ও সেই সাদা চোখের এক কোণের দিকে এক ফোঁটা লাল রক্ত পড়িয়ে পড়লো। সায়ন ভাই, পালা! জাওয়াত খুব কষ্টে ফিসফিস করে বলল। ওরা আসছে, অনেকগুলো অনেকগুলো ছায়া আসছে। আমাকে ওরা শিকড় দিয়ে বেঁধে ফেলছে। আমি চারদিকে তাকালাম, দেখলাম কুয়াশার ভেতর থেকে শত শত ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের সবার হাতে একটি করে বাঁশের বল্লম। তাদের কোনো আওয়াজ নেই, শুধু তাদের শূন্য চোখের দৃষ্টি আমাদের উপর স্থির। তারা সবাই সেই মা বাঁশের সন্তান, যারা শত শত বছর ধরে এখানে বলি চড়ানো মানুষের আত্মা। তারা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন বৃদ্ধা এগিয়ে এলো, যার গায়ের কাপড়গুলো শেওলা মাখা আর ছেঁড়া। সে তার উল্টো দিকে ঘোরানো পা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। সে তার বিভৎস হাসিটা দিয়ে বলল, রক্ত দিয়েছিস ভালো কথা, কিন্তু মা বাস তোকে তার অংশ করে নিয়েছে। তুই যেদিকেই যাস তোর রক্ত তাকে ডাকবে। আর তোর এই ভাই, সে তখন আমাদের বাঁশবাগানের কাষ্ঠমূর্তি। তোরা কি চাস না তোদের ছোট ভাই সুস্থভাবে ফিরে যাক? আমি বুঝতে পারলাম এটি একটি দর কষাকষি। তারা আমাদের তিনজনকে ছাড়বে না। রাফিদকে বাঁচাতে হলে আমাকে না হয় জাওয়াতকে এখানেই থেকে যেতে হবে। জাওয়াত এখন পুরোপুরি বাসার সাথে মিশে যাওয়ার উপক্রম। ও শরীর থেকে মানুষের গন্ধ হারিয়ে যাচ্ছে, পরিবর্তে আসছে সেই ভেজা বাঁশ আর পচা মাটির গন্ধ। আমি আমার কাটা হাতের তালুটা সেই বৃদ্ধার চোখের সামনে ধরলাম। আমায় নিয়ে যাও, জাওয়াতকে ছেড়ে দাও, ও তো এখনো বাচ্চা। বৃদ্ধা এক অদ্ভুত বিকট হাসি দিল। তার সেই হাসিতে বনের প্রতিটি বাঁশ মরমর করে উঠল। সে বলল, সময় শেষ হতে চলল শয়ন। মোরগ ডাকার আগে যদি তোরা এই সীমানা পার হতে না পারিস, তবে তোরা এবার এখানে স্তম্ভিত হয়ে যাবি, স্থবির হয়ে যাবি। জাওয়াতকে বাঁচাতে হলে তোকে এমন কিছু করতে হবে যা এই বাগান আগে কখনো দেখেনি। ঠিক তখনই জাওয়াত এক প্রচণ্ড চিৎকার দিয়ে সেই কালো বাঁশটা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ও শরীরের চামড়া ছিঁড়ে সেই বাঁশের গায়ে লেগে রইল, কিন্তু ও নিজেকে আলাদা করলো। তবে জাওয়াতের পিঠের দিকটা তখন আর মানুষের মতো নেই। ওখানে 3টা গভীর গর্ত তৈরি হয়েছে, যেখান থেকে অনবরত সেই নীল ধোঁয়া বেরোচ্ছে। জাওয়াত যখন নিজেকে সেই কালো বাঁশ থেকে ছিঁড়ে আলাদা করলো, তখন তার শরীরে সেই বীভৎস অবস্থা হয়েছিল তা দেখে আমি চিৎকার করার শক্তি হারিয়ে ফেললাম। জাওয়াতের পিঠে সেই 3টি গহ্বর থেকে ফিনকি দিয়ে রক্ত নয়, বরং সেই কালচে নীল ধোঁয়া আর পচা শেওলার মতো এক ধরনের রস বের হচ্ছিল। বাগানটি তখন রাগে ফুঁসছে। প্রতিটি বাঁশ একে অপরের সাথে বাড়ি খেয়ে এমন এক শব্দ তৈরি করছিল যা আমাদের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই বৃদ্ধা আর তার পেছনে থাকা শত শত ছায়ামূর্তি এখন আমাদের একদম কাছে। তাদের নিঃশ্বাস আমরা অনুভব করতে পারছি না, কিন্তু তাদের উপস্থিতিতে আমাদের চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। যাওয়ার টলতে টলতে রফিককে এক হাতে জাপটে ধরলো। ওর অন্য হাতটা তখন অনেকটা বাঁশের কঞ্চির মতো শক্ত এবং ধারালো হয়ে গেছে। পালাতে হবে এখনই, জাওয়াত খুব কষ্টে যান্ত্রিক স্বরে বলল। আমরা যখনই পেছনে মেটোফুট লক্ষ্য করে দৌড় দিতে গেলাম, দেখলাম বনের সেই বাঁশগুলো এক অদ্ভুত খেলা শুরু করেছে। দুই পাশের বাঁশগুলো উপরের দিকে বাঁকা হয়ে একে অপরের সাথে জট পাকিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক যেন একটা বিশাল কাঁচের মতো একটা অদ্ভুত জিনিস আমাদের পায়ের কাছে এগিয়ে আসলো। জিনিসটা খুব অদ্ভুত, কী তা বোঝার উপায় নেই। আমি আমার পকেট থেকে সেই ছোট ছুরিটা বের করলাম। আমার সারা শরীর কাঁপছে, কিন্তু আমি জানতাম এই দেয়াল ভাঙতে না পারলে আমরা এই বাগানে চিরস্থায়ীভাবে বিলীন হয়ে যাব। আমি সেই বাঁশের দেয়ালে সজোরে ছুরি দিয়ে আঘাত করলাম। সাথে সাথে এক অমানুষিক আর্তনাদ ভেসে এলো। বাঁশের গা থেকে কোনো রস নয়, বরং টকটকে লাল রক্ত ছিটকে এসে আমার মুখে পড়লো। ওরা জীবন্ত, সায়ান ভাই, এগুলো বাঁশ না, এগুলো মানুষের আত্মা। জাওয়াত চিৎকার করে উঠল। ঠিক সেই সময় সেই ছায়া মানুষটি আবার আমাদের সামনে আবির্ভূত হলো। এবার তার হাতে ছিল একটি বিশাল বাঁশের লাঠি, যার মাথায় মানুষের একটি করটি লাগানো।
সেই লাঠিটি মাটিতে ঢোকাতে আমাদের পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করলো। মাটির নিচ থেকে শত শত সরু বাঁশের কুড়ুল সাপের মতো বেরিয়ে এসে আমাদের পা জড়িয়ে ধরলো। রাফি যন্ত্রণায় চিৎকার করে উঠল। ওর পায়ের গোড়ালিতে সেই তীক্ষ্ণ কুড়ুলগুলো বিঁধে গেছে। আমি মরিয়া হয়ে আমার হাতে সেই ছোট ছুরি দিয়ে নিজের হাতে সেই কাটা জায়গায় আবার খুঁচিয়ে রক্ত বের করলাম। নানার কাছে শুনেছিলাম অপশক্তির বিরুদ্ধে মানুষের গরম রক্ত বিষের মতো কাজ করে যদি তা সাহসের সাথে উৎসর্গ করা হয়। আমি আমার সেই রক্তাক্ত হাতটি দিয়ে সামনে সেই বাঁশের দেয়ালটিতে স্পর্শ করলাম এবং চিৎকার করে বললাম, আমাদের পথ ছাড়ো, নয়তো এই রক্ত তোমাদের শিকড় পুড়িয়ে দিবে। রক্তের ছোঁয়া লাগার সাথে সাথে সেই জীবন্ত বাঁশগুলো কুঁকড়ে গেল, যেন তারা কোনো আগুনের স্পর্শ পেয়েছে। সেই মর্মর শব্দে পুরো বন প্রকস্ফিত হলো এবং আমাদের সামনে সরু একটি পথ তৈরি হলো। আমরা সেই পথটি ছিল, কিন্তু সেই পথটি ছিল অত্যন্ত পিচ্ছিল। সেই পচা নোনা জল আর রক্তের মিশ্রণে মাটির রাস্তাটি কর্দমাক্ত হয়ে গেছে। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু যাওয়ার আর বেশিক্ষণ পারছিল না। ওর সেই রূপান্তরিত পিঠ থেকে এখন ডালপালার মতো ছোট ছোট শাখা বের হতে শুরু করেছে। জাওয়াত বুঝতে পারছিল সে আর বেশিক্ষণ মানুষ থাকতে পারবে না। সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শায়ন ভাই, তুই রাফিকে নিয়ে যা, আমি ওদের আটকে রাখছি। জাওয়াত চিৎকার করে বলল। আমি পেছনে ফিরে দেখলাম জাওয়াত তার সেই রূপান্তরিত শক্ত হাত দিয়ে সেই ছায়া মানুষটির গলা চেপে ধরেছে। জাওয়াত এখন আর ভয় পাচ্ছে না, কারণ সে নিজেই এখন সেই বনের মতো শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু আমি জানি জাওয়াত যদি একবার বনের গভীরে হারিয়ে যায়, আমি আর কোনোদিন আমার ভাইকে ফিরে পাবো না। সেই বৃদ্ধটি তখন আমার একদম সামনে এসে তার সেই উল্টো পা দিয়ে আমাকে লাথি মারলো। আমি ছিটকে এক ছোপের ভেতরে গিয়ে পড়লাম। আমার চোখের সামনে দেখলাম জাওয়াতকে শত শত ছায়া ঘিরে ফেলেছে এবং তারা জাওয়াতকে সেই মা বাঁশের গোড়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাফি তখন বনের সেই সীমানায় দাঁড়িয়ে আর্তনাদ করছে, ভাইয়া জাওয়াত ভাইকে বাঁচাও, ভাইয়া জাওয়াত ভাইকে বাঁচাও। আমি আমার সেই সম্বলটুকু ব্যবহার করে ভাবলাম, নানা সেই তসবিটি আমি কুড়িয়ে নিয়েছিলাম। আমি তসবিটি হাতের মুঠোয় নিয়ে জাওয়াতের দিকে দৌড়ালাম। আমি জানতাম এই কাজটির পরিণাম হতে পারে মৃত্যু, কিন্তু জাওয়াতকে ফেলে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারছিলাম না। ঠিক তখনই আকাশের এক কোণে ভোরের প্রথম আলোর একটি ক্ষীণ রেখা দেখা যায়, আর সাথে সাথে সে মানুষগুলো যন্ত্রণায় বুকড়ে যেতে লাগলো। কিন্তু তারা জাওয়াতকে ছাড়ছিল না। জাওয়াত তখন সেই কালো বাঁশের সাথে এমনভাবে মিশে গেছে যে ওকে আলাদা করা প্রায় অসম্ভব। ভোরে সেই প্রথম আলো যখন ঘন বাঁশ বাগানের কুয়াশা ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন চারপাশের পরিবেশটা এক বিভৎস রক্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। জাওয়াত তখন সেই কালো মা গাছের সাথে অর্ধেক মিশে গেছে। ও শরীর থেকে বের হওয়া ডালপালাগুলো ওকে আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরেছে। ছায়া মানুষগুলো ভোরের আলো সইতে পারছিল না, তারা আর্তনাদ করে মাটির নিচে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু জাওয়াতকে তারা ছাড়েনি। আমি আমার শেষ শর্টটিটুকু জামা করে জাওয়াতের দিকে ঝাঁপিয়ে পড়লাম। আমার হাতের মতোই তখন নানা সেই পুরনো তাবিজটি। আমি জানতাম মোরগ ডাকার আগে যদি জাওয়াতকে এই কালো বাঁশ থেকে আলাদা করতে না পারি, তবে ও সারা জীবনের জন্য এই বনের একটি বৃক্ষ হয়ে যাবে। আমি তসবিটি জাওয়াদের সেই রূপান্তরিত পিঠের গর্তগুলোর ওপর চেপে ধরলাম এবং চিৎকার করে দোয়া পড়তে শুরু করলাম। সাথে সাথে সেই কালো বাঁশটি যেন এক বিশাল ঝোঁকের মতো কেঁপে উঠল। জাওয়াদের অমানসিক চিৎকার দিয়ে উঠল, যা কোনো মানুষের গলার শব্দ ছিল না। সেই চিৎকার প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে চারপাশের শত শত বাঁশ একসাথে ফেটে যেতে শুরু করলো, গড় মরমর। আমি অনুভব করলাম জাওয়াত ধীরে ধীরে সেই বাঁশের বাঁধন থেকে আলগা হয়ে আসছে। আমি ওকে জাপটে টেনে হিচড়ে সেই মা বাঁশের শরীর থেকে আলাদা করলাম। আলাদা হওয়ার সময় জাওয়াদের গায়ের চামড়া অনেকটা সাপের খোলসের মতো সেই বাঁশের গায়ে লেগে রইল। জাওয়াদের পিঠ থেকে তখনও সেই নীল ধোঁয়া বের হচ্ছিল। রাফিদ, দৌড়া, থামবি না। আমি চিৎকার করে রাফিককে ডাকলাম। আমরা তিন ভাই উন্মুক্ত টলতে টলতে সেই বনের সীমানা পার হলাম। ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো, আর সাথে সাথে পুরো বাঁশবাগানটায় গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। সেই ফিসফিসানি, সেই ছায়া মানুষ, সেই উল্টো পায়ের বৃদ্ধা, সব যেন নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। সকালে গ্রামের মানুষ আমাদের তিনজনকে মেঠে পথের ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আমাদের প্রত্যেককে শরীরে অসংখ্য আঁচড় এবং রক্ত লেগেছিল। নানা বাড়িতে নেওয়ার পর আমাদের প্রায় 3 দিন লেগেছিল পুরোপুরি জ্ঞান ফিরতে। নানা সব শুনে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। তিনি বলেছিলেন, তোরা যে বেঁচে ফিরেছিস এটাই মিরাকল। এই বাগানটা বহু বছর ধরে মানুষের আত্মার রক্ত নিয়ে পুষ্ট হচ্ছে, কিন্তু আমাদের জীবন আর আগের মতো হয়নি। আমরা 3 ভাই বেঁচে ফিরলেও সেই বন আমাদের ওপর তার স্থায়ী চিহ্ন রেখে গেছে। জাহাজ সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু সেই সাদা চোখ দুটো আর পুরোপুরি স্বাভাবিক হয়নি। ও এখন অন্ধকারে বিড়ালের মতো দেখতে পায়, আর ওর পিঠে সেই 3টি গর্ত সময়ের সাথে শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু সেখানে এখন 3টি গভীর কালো দাগ রয়ে গেছে, যা দেখতে ঠিক 3টি বাঁশের কঞ্চির মতো। মাঝে মাঝে জাওয়াত রাতে ঘুমের ঘরে সেই অদ্ভুত ভাষায় কথা বলে ওঠে।
যা আমরা কেউ বুঝি না। রাফিদের অবস্থা আরও বিচিত্র। ওর পায়ে যে গুঁড়োগুলো বেঁধেছিল সেই ক্ষতস্থানের দাগগুলো কোনোদিন মোছেনি। পূর্ণিমা রাতে রাফিদ খুব অস্থির হয়ে পড়ে। ও বলে ও নাকি শুনতে পায় বাগান ওকে ডাকছে। ও তখন জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে, যেন সেখানে ওর খুব আপন কেউ দাঁড়িয়ে আছে। আমার সেই কাটা হাতটা কোনো ডাক্তারই পুরোপুরি সারাতে পারেনি। সেই ক্ষতটা আজও মাঝে মাঝে টাটকা হয়ে ওঠে এবং সেখান থেকে পচা শেওলার মতো গন্ধ বের হয়। আমি এখন রাতে ঘুমাতে পারি না। যখনই বাইরে বাতাস বয় এবং পাশের বাড়ির ছোট বাগানটার গাছগুলো নড়ে ওঠে, আমার মনে হয় সেই বাঘা বাগানের মা বাস আজও আমার রক্তের চঞ্চলে আমার পিছু নিচ্ছে। ময়মনসিংহের সেই মেঠোপথটি এখন গ্রামবাসী মিলে ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু আজও কেউ যদি গভীর রাতে ওই দেয়ালের ওপারে কান পাতে, তবে সে শুনতে পাবে 3টি মানুষের কান্নার শব্দ আর একজোড়া উল্টো পায়ের খটখট আওয়াজ। গল্পটি সায়ান আমাকে শোনানোর সময় তার হাতে সেই রুমালটি বারবার ঠিক করছিল। আমি খেয়াল করলাম তার হাতের তালুতে সত্যি এক ধরনের সবুজ তরল জড়িয়ে পড়ছে। সায়ান মৃদু হেসে বলল, জানিস দোস্ত, এই বাগান থেকে কেউ কখনো পুরোপুরি ফিরতে পারে না। আমরা শুধু আমাদের শরীরগুলো নিয়ে এসেছি, আমাদের আত্মার কিছু অংশ আজও ওই বাগানের শিকড় হয়ে আটকে আছে। এই গল্পটা এখানেই থামছে, কিন্তু ভয়টা এখনো আপনার মাথার ভেতরে ঘুরছে, তাই না? আপনার কাছে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে আমাদের জানাবেন। আর যদি মনে হয় আরও অস্বস্তিকর হওয়া উচিত ছিল, সেটাও লিখবেন। কারণ সত্যি বলতে কি, কিছু ভয় চিৎকার করে না, চুপচাপ বসে থাকে। আর সামনে যে ঘটনাটা আসছে সেটা ঠিক সেরকম। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ঘটনা। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। এই গল্পটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন রাইসা। তার বড় ভাই আরিশ বর্তমানে একটি মানসিক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন। রাইসা তার ইমেল লিখেছেন, ভাইয়া এখন আর কথা বলতে পারেন না, কিন্তু তার ডায়েরির এই পাতাগুলো পড়লে বোঝা যায় সে কিসের মধ্যে দিয়ে গিয়েছিল। আমি চাই ভয়ের স্টেশনের মাধ্যমে সবাই জানুক পল্টনের সেই পরিত্যক্ত বাড়িতে কি লুকিয়ে আছে। রাইসা চিঠি। আসসালামু আলাইকুম ভয়ের স্টেশন। আমার ভাই আরিশ ছিল একজন ফ্রিল্যান্স সাউন্ড ইঞ্জিনিয়ার। মিউজিক আর শব্দের কারিগরি নিয়ে সে সারাদিন পড়ে থাকতো। 2023 সালের মাঝামাঝি সময়ে সে পুরনো পল্টনের একটি পুরনো দোতলা বাড়ির নিচতলায় ভাড়া নেয়। বাড়িটা ব্রিটিশ আমলের, ছাদগুলো অনেক উঁচু আর দেয়ালগুলো প্রায় 2 ফুট পুরু। ভাইয়া ওখানে ওঠার 1 সপ্তাহের মধ্যেই তার আচরণ বদলাতে শুরু করে। সে আমাকে একবার ফোন করে বলছিল, রাইসা, এই ঘরের দেয়ালগুলো কথা বলে। আমি ভেবেছিলাম কাজের চাপে সে আবল তাবল বকছে, কিন্তু তার নিখোঁজ হওয়ার পর যখন আমি বাড়িতে যাই, আমি তার ল্যাপটপের ব্যাগের ভেতরে এই ডায়েরিটি পাই। প্রথম পাতায় তারিখটা ছিল 13 অক্টোবর। আরিশার ডায়েরি, 13 অক্টোবর। আজ এই বাড়িতে আমার 7ম রাত। পল্টনের এই এলাকাটা দিনের বেলাতেও কেমন জানি নিঝুম হয়ে থাকে। রাস্তার ধারের বাড়ি হলেও যানবাহনের শব্দ এখানে খুব একটা পৌঁছয় না। আমি যখন আমার স্টুডিও সেট আপ করছিলাম তখন লক্ষ্য করলাম ড্রয়িং রুমের দেয়ালে আলমারিটার ভেতর থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আসছে। প্রথমে ভেবেছিলাম ইঁদুর মরে আছে, কিন্তু আলমারির ভেতরে কঠোর তক্তাগুলো সরাতে আমি যা দেখলাম তার মধ্যে মোটেও প্রস্তুত ছিলাম না। তক্তাগুলোর পেছনে দেয়ালের ভিতরে একটা ছোট গোপন কুঠুরি। সেখানে রাখা ছিল ধুলোমাখা একটি অতি প্রাচীন গ্রামোফোন রেকর্ড প্লেয়ারটার বডি কুচকুচে কালো কাঠের তৈরি, আর তার হর্নটা তামার। ধুলোর আস্তরণ এতটাই পৌঁছিল যে মনে হচ্ছিল গত 50 বছরে কেউ এটা স্পর্শ করেনি। সবচেয়ে অদ্ভুত ছিল সেখানে রাখা রেকর্ডটি। ওটা সাধারণ প্লাস্টিকের নয়, বরং পাথর বা অন্য কোনো ভারী ধাতু দিয়ে তৈরি। রেকর্ডের ওপর কোনো লেবেল নেই, শুধু হাতে খোদাই করে একটা তারিখ লেখা, 1952, 3রা মার্চ। কৌতূহল সামলাতে না পেরিয়ে আমি ওটা পরিষ্কার করে প্লেয়ারে বসিয়ে দিলাম। হ্যান্ডেল ঘুরিয়ে পিনটা যখন রেকর্ডের ওপর রাখলাম, তখন এক মুহূর্তের জন্য পুরো ঘরটা এমন নিস্তব্ধ হয়ে গেল যেন আমি আমার নিজের চোখের পলক ফেলার শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রথম কয়েক সেকেন্ড শুধু স্থির শব্দ এলো, খস খস খস, যেন কেউ বহু দূর থেকে বালির উপর দিয়ে কিছু টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ শব্দটা বদলে গেল। রেকর্ডের ভেতর থেকে এক নারীর কণ্ঠস্বর ভেসে এলো। গলাটা খুব নিচু, কিন্তু তাতে এক অমানসিক হাহাকার ছিল। সে গাইছিল না, বরং বিড়বিড় করে বলছিল, ওরা আসবে, ওরা শব্দ চুরি করতে আসবে। আরিশ, লাইট জ্বালিও না, ও এখন তোমার পেছনে, ও
আমার নাম? এই পুরনো রেকর্ডারে আমার নাম কোথা থেকে এলো? আমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি সাথে সাথে প্লেয়ারটা বন্ধ করতে গেলাম, কিন্তু পিনটা যেন রেকর্ডের সাথে আঠার মতো লেগে আছে। আমি যতবার টানছি ততবার রেকর্ডের ভেতর থেকে আমার নিজের গলার স্বর শোনা যাচ্ছে। আমার মা মারা যাওয়ার আগে আমাকে যেভাবে বাবুই বলে ডাকতেন, ঠিক সেই হুবহু গলায় রেকর্ডারে বলে উঠল, বাবুই, ভয় পাস না, ও শুধু তোর কথা শুনতে চায়। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু অনুভব করলাম ঘরের মেঝেটা কাদার মতো নরম হয়ে যাচ্ছে। জানালার বাইরে তাকাতে দেখলাম পল্টনের সেই পরিচিত রাস্তাটি উধাও। সেখানে শুধু ঘন অন্ধকার আর অজস্র শুকনো ডালপালার মতো কিছু একটা ঘিরে ধরেছে আমার ঘরটাকে। হঠাৎ অনুভব করলাম আমার ঘরের কোনায়, যেখানে ছায়াটা সবচেয়ে ঘন, সেখান থেকে একটা লম্বা হাড় জিজিরে হাত বেরিয়ে আসছে। হাতটা ধীরে ধীরে রেকর্ড প্লেয়ারের পিনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি নড়তে পারছিলাম না, আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি বুঝতে পারলাম এই রেকর্ড প্লেয়ার শুধু গান বাজায় না, ওটা মানুষের অস্তিত্ব শুষে নেয়। ভাইয়া ডায়েরির প্রথম পর্ব পড়ার পর আমি ভেবেছিলাম ও হয়তো কোনো হ্যালোসিনেশনের শিকার হয়েছে। আমি তখন পল্টনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমি যখন পৌঁছাই তখন দুপুরবেলা, কিন্তু ভাইয়ার ঘরে ঢোকার পর মনে হলো আমি মাঝরাতের কোনো কবরে ঢুকে পড়েছি। ঘরের সব জানালায় কালো কাপড় দিয়ে ঢাকা। আরিফ ড্রয়িং রুমের মাঝখানে বসেছিল, তার সামনে সেই পুরোনো রেকর্ড প্লেয়ারটি ঘুরছে, যদিও কোনো হ্যান্ডেল ঘোরানো হচ্ছিল না। আমি ওকে ডাকলাম, ভাইয়া। ও আমার দিকে তাকালো, কিন্তু চোখের মণিগুলো ছিল স্থির, নিষ্প্রাণ। ও মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পরবর্তীতে সেই রেকর্ড প্লেয়ারের হর্ন থেকে একটা যান্ত্রিক খড়খড় শব্দ শোনা গেল। রাইসা। আমি ভয়ে পিছিয়ে এলাম। ভাইয়ার দায়িত্বে পরবর্তী পাতাগুলোতে যা লেখা ছিল তা পড়ার সাহস আমার তখন ছিল না, কিন্তু পরে যখন পড়েছি আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। আরিশের ডায়েরি, 14ই অক্টোবর। আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমি বুঝতে পারছিলাম পৃথিবীটা আমার জন্য চিরতরে নিঃশেষ হয়ে গিয়েছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার ভোকাল কর্ড বা স্বরযন্ত্রটা যেন কেউ পাথর দিয়ে জমিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি যখন মুখ হা করি, আমি দেখি আমার জিভের নিচে ছোট ছোট কালো সুতোর মতো কি যেন গজিয়েছে। ওগুলো সুতো না, ওগুলো ছোট ছোট ইলেকট্রিক তারের মতো, যা সরাসরি আমার গলার ভেতরে ঢুকে গেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আমি কথা বলতে পারছি না ঠিকই, কিন্তু আমার ঘরটা এখন আর শান্ত নেই। আমি যখনই মনে মনে কিছু ভাবছি, সেই রেকর্ড প্লেয়ারটা সেটা উচ্চ স্বরে বাজাতে শুরু করছে। ওটা আমার চিন্তাকে রেকর্ড করে নিচ্ছে। দুপুর 3টার দিকে আমি জানালার পর্দার আড়াল দিয়ে বাইরের রাস্তার দিকে তাকালাম। দেখলাম রাস্তায় মানুষ হাঁটছে, রিক্সা চলছে, কিন্তু কারো কোনো শব্দ নেই। পুরো জগৎটা একটা সাইলেন্ট মুভির মতো হয়ে গেছে। হঠাৎ রেকর্ড প্লেয়ার থেকে একটা তীক্ষ্ণ শব্দ হলো, ঠিক যেন কাঁচ ভাঙার শব্দ। তার সাথে সাথে আমি অনুভব করলাম আমার গলার ভেতরে কেউ একজন ধারালো ব্লেড দিয়ে পোজ দিচ্ছে। আমি যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। সেই রক্ত যখন মেঝের উপর পড়লো, আমি দেখলাম রক্তগুলো দলা পাকিয়ে ছোট ছোট রেকর্ডের আকার নিচ্ছে। রেকর্ড প্লেয়ারের সেই ছায়া মানুষটি এখন আর কোনায় দাঁড়িয়ে নেই, সে এখন আমার একদম সামনে। তার কোনো মুখ নেই, কিন্তু তার মুখের মাঝখানে একটা বড় স্পিকার বসানো। সে তার হাড়ের মতো আঙুল দিয়ে আমার গলা স্পর্শ করলো। স্পর্শটা ছিল আগুনের মতো গরম। সে ফিসফিস করে বলল, তোমার সুরটা খুব সুন্দর আরিশ, তোমার গলার স্বরটা খুব সুন্দর আরিশ। এটাই রেকর্ডে অনেক দিন টিকে থাকবে। এখন থেকে তুমি যা বলবে আমি তা বাজাবো। তুমি এখন আমার গ্রামোফোন। আমি ডায়েরিতে এই কথাগুলো লিখছি কারণ আমি বুঝতে পেরেছি আমার স্মৃতিগুলো ঝাপসা হয়ে আসছে। আমি আমার মায়ের মুখটা মনে করার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখের সামনে শুধু সেই পাথরের রেকর্ডের ছবিটা ভেসে উঠছে। আমার মস্তিষ্ক এখন আর ধূসর কোষ দিয়ে তৈরি নয়, এটা এখন তামার লোহার তারে ভরে গেছে। রাইসা আজ এসেছিল। আমি ওকে বলতে চেয়েছিলাম এখান থেকে পালা, কিন্তু আমার মুখ থেকে বের হলো সেই পুরনো ভাঙা রেকর্ডের কর্কশ হাসির শব্দ। রাইসা ভয়ে পালিয়ে গেছে। ভালোই হয়েছে। আমি চাই না ও আমার এই যান্ত্রিক রূপটা দেখুক। আজ রাতে রেকর্ডারটি নতুন একটি গান বাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। সে বলেছে গানটির নাম আরিশের শেষ নিঃশ্বাস। আমি জানি 3টা 3 মিনিট বাজলেই সেই গানটি শুরু হবে। ভাইয়ার এই অবস্থা দেখে আমি স্থির থাকতে পারিনি। আমাদের গ্রামের বাড়ির এক পরিচিত তান্ত্রিক কামিল হুজুরকে নিয়ে আমি পরদিন রাতে পল্টনের সেই বাড়িতে যাই। হুজুর বাড়ির সামনে পা রাখতেই থমকে দাঁড়ালেন। তিনি বিড়বিড় করে বললেন, এতে চিনি আর আসান নয় রাইসা, এগুলো শব্দের ফাঁদ। প্রাচীন কোন অতৃপ্তত্তা নিজের স্বর অমর করার জন্য শব্দ চুরি করছে। আমরা যখন ঘরে ঢুকলাম, দেখলাম আরিশ ভাইয়া ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে হা করে আছে, আর তার মুখ থেকে একটা সরু কালো ধোঁয়া অনবরত বের হচ্ছে রেকর্ড প্লেয়ারের হর্নের ভেতরে ঢুকে দেওয়ার জন্য। হুজুর যখনই পবিত্র কালেমা পড়া শুরু করলেন, ঠিক তখনই রেকর্ড প্লেয়ারটি এমন এক কাণ্ড শুরু করলো যা আমি স্বপ্নেও ভাবিনি।
আরিশের ডায়েরি 15 অক্টোবর। আজ ঘরটা আর আমার নেই। ঘরটা এখন একটা বিশাল বড় যন্ত্রের ভেতরকার অংশ হয়ে গেছে। আমি অনুভব করতে পারছি দেয়ালের ইটগুলো থপথপ করে ধকপক করছে, ঠিক মানুষের হৃৎপিণ্ডের মতো। আজ রাইসা একজন বৃদ্ধ লোককে নিয়ে এসেছিল। লোকটা যখনই বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করলো, সেই রেকর্ড প্লেয়ারটি হঠাৎ প্রচণ্ড জোরে ঘুরতে শুরু করলো। সেখান থেকে কোনো গান বের হলো না। সেখান থেকে বের হলো হুজুরের নিচের গলার আওয়াজ, কিন্তু সেটা বর্তমানের নয়। রেকর্ড থেকে শোনা গেল হুজুর যন্ত্রণায় চিৎকার করছেন আর বলছেন, আমাকে ছেড়ে দাও, আমার জীব কেড়ে নিও না। হুজুর নিজেই নিজের ভয়ার্ত আর্তনাদ শুনে পাথরের মতো জমে গেলেন। রেকর্ডটা যেন সময় সীমানা ভেঙে হুজুরের ভবিষ্যতের মৃত্যু যন্ত্রণাকে এখন বাজিয়ে দিচ্ছে। আমি মেঝেতে পরে ছটফট করছিলাম। আমার কান দিয়ে এখন অনবরত রক্ত বের হচ্ছে। সেই ছায়া মানুষটি এখন হুজুরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। হুজুর সেটা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখছি। ছায়া মানুষটি তার লম্বা চিমটা দেহ দিয়ে হুজুরের ছায়াটাকে টেনে ধরছে। আশ্চর্যের বিষয় হলো, হুজুর যতবার কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করছিলেন, রেকর্ডারটি সেই শব্দগুলোর সাথে সাথে রিভার্স উল্টো করে বাজাতে শুরু করলো। ঘর জুড়ে এক বিকৃত শয়তানি মন্ত্র প্রতিধ্বনিত হতে লাগলো। আমি ডায়েরিতে এটা লিখছি কারণ আমার হাত দুটো এখন আমার কথা শুনছে, যদি আমার শরীরের বাকি অংশ এখন সেই রেকর্ড প্লেয়ারের গোলাম। রাইসা চিৎকার করে হুজুরকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু হুজুর তখন বিড়বিড় করে বলতে লাগলেন, আরিশের স্বর আর ওর কাছে নেই রাইসা। ওটা ওই পাথর রেকর্ডারে খাজে খাজে আটকে গেছে। ও এখন কেবল একটা জীবন্ত খোলস। হঠাৎ রেকর্ড প্লেয়ার থেকে আমার নিজের মায়ের গলা শোনা গেল। মা খুব শান্তভাবে বলছেন, রাইসা মা, এদিকে আয়, তোর ভাইয়ের গলার ভেতর দেখ, আমি বসে আছি। রাইসা ভয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি দেখলাম সেই ছায়া মানুষটি এবার আমার দিকে এগিয়ে আসছে। তার হাতে কোনো চিমটা নেই। এবার তার হাতে ছিল একটা ধারালো গ্রামোফোন পিন। সে পিনটা আমার কন্ট্রোলে ঠিক ওপর স্থাপন করলো। আমি অনুভব করলাম আমার শেষ সম্বল, আমার নিঃশ্বাস নেওয়ার শব্দটাও সে রেকর্ড করে নিচ্ছে। আমি রাইসাকে ইশারায় চলে যেতে বললাম। আমি চাই না ও শোনুক কীভাবে ওর ভাইয়ের অস্তিত্ব একটা যান্ত্রিক কর্কশ শব্দে রূপান্তরিত হচ্ছে। ডায়েরির এই পাতায় আমি একটা ছবি আঁকলাম, একটা মুখহীন মানুষের, যার গলার জায়গায় একটা ঘুরতে থাকা কালো রেকর্ডার। ওটাই আমার ভবিষ্যৎ। হুজুর সেই ঘর থেকে পালিয়ে আসার পর আমি আর এই বাড়িতে ঢোকার সাহস পাচ্ছিলাম না, কিন্তু ভাইয়া ভেতরে একা। আমি জানালা দিয়ে উকি দিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঘরের বড় আয়নাটা, যেটা ভাইয়া ড্রেসিং টেবিলে রেখেছিল, সেটা যেন হঠাৎ করে তরল হয়ে গেছে। আয়নার ভেতরে থেকে কালো পিচের মতো কিছু একটা গড়িয়ে মেঝেতে পড়ছে। আরিশ ভাইয়া সেই আয়নার সামনে হাঁটু গেড়ে বসেছিল। তার মুখটা তখন আর মানুষের মতো দেখাচ্ছিল না। তার গাল দুটো ভেতরের দিকে বসে গেছে। চামড়াটা মনে হচ্ছিল একদম স্বচ্ছ, যার ভেতর দিয়ে নীল রঙের তারগুলো দেখা যাচ্ছে। আরিশের ডায়েরি 16 অক্টোবর, রাত 3টা। ঘরের প্রতিটি আয়না এখন একটি পোর্টাল বা দরজার পরিণত হয়েছে। আমি এখন আয়নার দিকে তাকাচ্ছি। আমি নিজেকে দেখতে পাচ্ছি না। আমি দেখছি সেই ছায়া মানুষটিকে, যে আমার অবয়ব নিয়ে আয়নার ভেতরে বসে আছে। সে আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসির কোনো শব্দ নেই। শব্দটা আসছে আমার পেছনে সেই রেকর্ড প্লেয়ার থেকে। রেকর্ডটি এখন আর গান বাজাচ্ছে না, ওটা এখন আমার ছোটোবেলার সব স্মৃতি একে একে বাজাচ্ছে। আমি যখন প্রথম কথা বলতে শিখেছিলাম, সেই অস্পষ্ট বুলবুলি শব্দগুলো এখন রেকর্ডারে থেকে এমনভাবে বের হচ্ছে যেন কেউ কাজ দিয়ে পাথর ঘষছে। ছায়া মানুষটি আয়না থেকে তার হাতটা বের করে আনলো। আয়নার কাজটা এখন পানির মতো নরম। সে আমার গলা চেপে ধরলো এবং আমাকে টেনে আয়নার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমি বাঁচার জন্য ঘরের আসবাবপত্র আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু আমার হাতের স্পর্শ সব কিছু ধুলো হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আমি এখন আর এই বাস্তব জগতের অংশ নই। আমি এখন সেই ডেড ফ্রিকোয়েন্সি বা মৃত শব্দের অংশ হয়ে গেছি। ছায়া মানুষটি তার মুখহীন মাথাটা আমার কানের কাছে আনলো। আমি কোনো শব্দ শুনলাম না, কিন্তু আমার মস্তিষ্কের ভেতরে একটা কম্পন অনুভব হলো। তোমার শরীর খুব ভারী আরিশ, ওটা ওই আয়নার ভেতরে ঢুকবে না। তোমার শব্দটুকু আমি নিয়েছি। এবার তোমার আত্মাটা এই রেকর্ডারের কাজে বন্দি করব। চিরকাল তুমি আর্তনাদ করবে আর আমি তা শুনবো। হঠাৎ আয়নাটা ফেটে গেল। কয়েক হাজার কাচের টুকরো আমার শরীরে বিঁধে গেল, কিন্তু আমার কোনো রক্ত বের হলো না। প্রতিটি ক্ষতের ভেতর থেকে বের হতে শুরু করলো সরু সরু ম্যাগনেটিক টেপ। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ থেকে বের হলো সেই পুরনো রেকর্ডারের কর্কশ
স্ট্যাটিক শব্দ, খস খস খস। আমি ডায়েরিতে শেষবারের মতো লিখেছি। আমার হাত এখন লোহার মতো শক্ত হয়ে যাচ্ছে। রাইসা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। আমি জানালা দিয়ে ওকে দেখতে পাচ্ছি। আমি ওকে বলতে চাই, রাইসা, এই রেকর্ড প্লেয়ারটা পুড়িয়ে ফেল, কিন্তু আমি হাত নাড়াতে পারছি না। ছায়া মানুষটি এখন আমার শরীরের ভেতরে ঢুকে গেছে। আমি অনুভব করছি আমার হৃৎপিণ্ড এখন আর ধপধপ করছে না। ওটা এখন মিনিটে 33 বার করে গোল হয়ে ঘুরছে। আজ 3 মিনিটের রেকর্ডারটি তার শেষ গানটি বাজাবে। সেই গানটির নাম শূন্যতা। এরপর আর কোনো শব্দ থাকবে না, শুধু থাকবে অনন্ত নীরবতা। 16 অক্টোবর রাত 3:02। আমি জানালার বাইরে থেকে দেখলাম আরিশ ভাইয়া মেঝের ওপর একদম স্থির হয়ে বসে আছে। তার পুরো শরীরটা বরফের মতো কুকড়ে ছোট হয়ে যাচ্ছিল। আমি আর থামতে না পেরে পাশের বাড়ির লোকজনকে ডেকে ঘরে দরজা ভাঙলাম। আমরা যখন ভেতরে ঢুকলাম, ঘরের ভেতরের দৃশ্য দেখে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ল। আরিশ তখন আর মানুষ ছিল না। সে তখন একটি কুচকানো মাংসপিণ্ডে পরিণত হয়েছে, যার হাত আর পাগুলো এমনভাবে জট পাকিয়ে গেছে যে দেখে মনে হচ্ছে কোনো একটি চাকার ওপর তাকে পাকানো হয়েছে। ঘরের সেই রহস্যময় রেকর্ড প্লেয়ারটি তখন চূড়ান্ত গতিতে ঘুরছিল। আরিশের সারা শরীর থেকে সেই নীলচে ধোয়া বের হয়ে সরাসরি রেকর্ড প্লেয়ারের পিনের তলায় জমা হচ্ছিল। ঠিক 3 মিনিটে রেকর্ডারটি থেকে এক অমানসিক আওয়াজ বের হলো। ওটা কোনো শব্দ নয়, ওটা ছিল কয়েক হাজার মানুষের একসাথে মরণ চিৎকার। সেই আওয়াজে ঘরের সব কটা কাঁচের জানালা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমাদের সবার কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো। হচ্ছে ট্রাউনটি ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে আরিশ ভাইয়ের জ্ঞান চলে গেল। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা পরীক্ষা করে যা বললেন তার সঙ্গে আমাদের পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা জানালেন আরিশের ভোকাল কর্ড বা স্বরযন্ত্রটা গায়েব হয়ে গেছে। কোনো ক্ষত নেই, কোনো অস্ত্রোপচারের চিহ্ন নেই। যেন জন্মানোর পর থেকে তার গলায় কোনো ষড়যন্ত্র ছিল না। শুধু তাই নয়, তার কানের ভেতরের পর্দাগুলো কোনো এক প্রচণ্ড কম্পনে পুরো ছাই হয়ে গেছে। আরিশ ভাইয়া বেঁচে আছেন, কিন্তু তিনি এখন একটি জীবন্ত পাথরের মূর্তি। তিনি এখন রিহ্যাব সেন্টারের একটি অন্ধকার ঘরে একা থাকেন। তিনি কাউকে চিনতে পারেন না, কোনো কথা বলেন না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটে প্রতি রাতে ঠিক 3:03। আমি যখন রিহ্যাব সেন্টারে তাকে দেখতে যাই, আমি তার বুকের কাছে কান পাতি। কোনো হৃদস্পন্দন শোনা যায় না। পরিবর্তে তার বুকের হাড়ের ভেতর থেকে এক ধরনের খড়খড় শব্দ শোনা যায়। মনে হয় ভেতরে একটি অদৃশ্য রেকর্ড প্লেয়ার এখনও অবিরাম করে চলেছে। সেই শব্দের মাঝে মাঝে আরিশ ভাইয়া নিজের গলার ফিসফিসে আওয়াজ শুনতে পাই আমি। সে আর্তনাদ করে বলতে চায়, আমি এখন এই অন্ধকার আয়নার ভেতরে আটকে আছি। ওরা আমাকে রেকর্ড করছে, ওরা আমাকে শেষ করে দিচ্ছে। সেই পল্টনের বাড়িটির পরে ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু শোনা যায় মল্লচার যখন এই দেয়ালগুলো ভাঙছিল তখন মাটির নিচ থেকে ঠিক একই রকম হাজার হাজার মানুষের ভাঙা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, যেন এই মাটির প্রতিটি কণা এখন একটি রেকর্ডার হয়ে গিয়েছে। আরিশ ভাই এখন আর কথা বললেন না, কিন্তু তার চোখ দুটো সবসময় বড় বড় করে খোলা থাকে। মনে হয় তিনি এখন কিছু শুনছেন না। মনে হয় তিনি এমন কিছু শুনছেন যা এই পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানে পৌঁছাতে পারে না। তিনি এখন চিরস্থায়ী নীরবতার এক জীবন্ত নথি। আজকের গল্পগুলো এখানেই শেষ, কিন্তু হয়তো এখন আপনি একা থাকতে চাইছেন না। আপনার কাছে গল্পগুলো কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় আজ একটু বেশি অস্বস্তি লাগছে সেটাও লিখবেন। আর আপনার নিজের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা আজও ভাবলে গা ছমছম করে, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে voidstationstory@gmail.com। এমন একটা ভয়ঙ্কর গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি চাপ দিন। আজ এখানেই শেষ।